ক্লোজ লুপ গেইন। আরেকটা আছে আপনার ওপেন লুপ গেইন, ওএল। ঠিক আছে, এটাকে এইভাবে থাকলে এটা বলবেন ওপেন লুপ গেইন। হচ্ছে এটা ক্লোজ লুপ গেইন, আর একটা হচ্ছে কি ওপেন লুপ গেইন। ঠিক আছে, আমরা অনেক সময় ওপেন লুপ গেইনটা মানে দেওয়া থাকে, মানে আমরা বললাম একটা সিস্টেম আছে, ওটা করার সময় আমরা দুইটা সূত্র লিখবো, তখন ওইটা পাইবেন আর কি। এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, মানে এনে কয়েকটা যেহেতু এটা আমরা প্রমাণ করছি, এর ভিতরে ফান্ডামেন্টাল কিছু মানে ফর্মুলা আপনারা এইভাবে মানে লিখে রাখেন। সেটা হচ্ছে, এটা তো আমরা আউটপুট ভোল্টেজ সমীকরণ বের করলাম, সেটা কি মাইনাস আর এ ভাগ কত আর আই ইনটু কত বিআই, তাই না? আরেকটা কি বললাম, মানে ভোল্টেজ গেইন অথবা ক্লোজ লুপ গেইন, তাই না? ভোল্টেজ গেইন অথবা ক্লোজ লুপ গেইন ইকুয়াল টু কি লিখতে হবে, আউটপুট ভোল্টেজ ভাগ কত ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস আর এ ভাগ কত লিখতে পারি বলেন আর আই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ফিডব্যাক ফ্র্যাকশন। ঠিক আছে, ফিডব্যাক ফ্যাক্টরও বলতে পারি আমরা, ফিডব্যাক ফ্যাক্টর অথবা ফিডব্যাক ফ্র্যাকশন। এটাকে আমরা এমডি দ্বারা প্রকাশ করি। তাহলে এমডি ইকুয়াল টু, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স প্লাস আরএফ। এটা একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ মুখস্থ করতে হবে। সব অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে ফিডব্যাক ফ্যাক্টরটা এরকম, ফিডব্যাক ফ্যাক্টর অথবা এটা কিন্তু এমডি, মানে এম লেখা তারপরে এমডি আর কি, হ্যাঁ ফিডব্যাক ফ্যাক্টর অথবা এটার নাম হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর অথবা কি ফিডব্যাক ফ্র্যাকশন। এটা সমান কি ইনপুট রেজিস্ট্যান্স ইজ ইনপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কত ইনপুট রেজিস্ট্যান্স প্লাস আউটপুট মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স প্লাস কি ফিডব্যাক রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন এটার মধ্যে আরো দুটো আমরা ইনপুট ইম্পিডেন্স যদি সার্কিটটা এসি হয়, তাহলে এটার একটা কি থাকতে পারে, ইনপুট ইম্পিডেন্স থাকতে পারে। কি থাকতে পারে বলেন, আমরা যদি এটা তো আইডিয়ালের ক্ষেত্রে ভিন্ন কথা, যদি আইডিয়াল না থাকে তাহলে তো ইনপুট ইম্পিডেন্স থাকবে একটা, আর আইডিয়াল থাকলে ইনপুট ইম্পিডেন্স কি শূন্য। ঠিক আছে, এটা নিয়ে কোনো মানে কাজ নাই। এই নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ারে ইনপুট ইম্পিডেন্স যেটা, এটাকে মানে ইনপুট ইম্পিডেন্স আমি লিখবো, কিন্তু এর লিখবো কি আই দ্বারা বোঝাচ্ছে কি এটা ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। যদি এন ইনটু আই যদি এরকম থাকে, আমি দেখাবো পরে, এটাকে বোঝাবে নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। ঠিক আছে, তাহলে ইনপুট ইম্পিডেন্স এবং ব্র্যাকেটে আই দ্বারা কি বুঝলাম, ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। এটা অ্যাপ্রক্সিমেটলি ইনপুট রেজিস্ট্যান্স এর সমান, অ্যাপ্রক্সিমেটলি কি ইনপুট রেজিস্ট্যান্স এর সমান। তাহলে এটা আরেকটা ফর্মুলা হচ্ছে মানে আউটপুট ইম্পিডেন্স। ঠিক আছে, আউটপুট ইম্পিডেন্স, যেহেতু ইম্পিডেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি, তাহলে আউটপুট ইম্পিডেন্সটা হবে মানে আউটপুট যে রেজিস্ট্যান্স থাকে, এটা সাধারণত মানে আউটপুট ইম্পিডেন্স থাকে না, এটা মানে কোশ্চেনে যে ইম্পিডেন্সটা দেওয়া থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট ইম্পিডেন্স। মানে কোশ্চেনে দেওয়া থাকবে যে এটা আউটপুট ইম্পিডেন্স এত, আর অ্যাপ্রক্সিমেটলি এটাই কি হবে আউটপুট ইম্পিডেন্স নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ারের ওইটাই মানে ইম্পিডেন্স হবে। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে এটাই, মানে নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ারে এটা যেটা ইনপুটে যেটা দেওয়া থাকবে সেটাই, আর আউটপুটে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে কি মানে আউটপুট ইম্পিডেন্স, আর ইনপুটের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেটা, আউটপুটে যেটা থাকবে সেটাই। মানে এটার ক্ষেত্রে লুপের গেইনের কোনো কাজ আসে না। দেখবেন যখন ইনভার্টিং করবো তখন এর মধ্যে গেইন যেটা আছে ওই গেইনের খুব ব্যবহার আসবে। বুঝে আসছে কথা? এই এতটুকু উঠায় রাখতে পারেন, এইগুলা কিন্তু জাস্ট দেখবেন যে খালি মান বসাই দিলে আপনার মনে চলে আসবে। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্সটা দিলাম না, শুধু খালি এটা একটা শর্ট করে দিলাম। এখন বলেন এটার কি নাম হয়ে গেল, আমি লিখছেন তো মুছে দেবো, হ্যাঁ এখন দেখেন এটা কি অ্যাকচুয়ালি, এটা একটা অপারেশনাল এমপ্লিফায়ার। ঠিক আছে, যেটাকে আমরা ভোল্টেজ ফলোয়ার অপারেশনাল এমপ্লিফায়ার বলতে পারি বা ফলোয়ার সার্কিট। মানে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা ফলোয়ার সার্কিট, মানে ইনপুটে আপনি যা দিবেন আউটপুটে আপনি তাই পাইবেন। দেখেন তো আসলে তাই কিনা, আপনি ইনপুটে যা দিচ্ছেন আউটপুটে তাই পাইছেন। একটা জিনিস খেয়াল করেন যে আপনি মনে করেন মানে আমরা যদি ইয়াও তৈরি করি তাহলে কি লিখতে পারি, বিআই মাইনাস 0 ভাগ কত আর আই ইকুয়াল টু 0 মাইনাস কত বলেন বি0,
এটা কিন্তু আছে না থাকা মানে ওয়ান কাইন্ড অফ ওয়ান লিখতে পারি আমরা, ঠিক আছে, মানে আউটপুট রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ আমি এদিকে যা দিব মানে এই ভোল্টেজ এটা মানে কি এই ভোল্টেজটা তো এটা তো কোনো ড্রপ নাই, কথা কি বুঝতে পারতেছেন না পারেন নাই, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স যখন থাকবে না তখন সেটা আমরা ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, এই জন্য এটাকে আমরা বলি কি ভোল্টেজ ফলোয়ার সার্কিট, কি বলি মানে ফলোইং সার্কিট অথবা বিএফ মানে ভোল্টেজ ফলোয়ার সার্কিট, ভোল্টেজ ফলোয়ার সার্কিট। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটটা কি অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ কি মানে ইনপুটে যে ভোল্টেজটা আমরা দিব আউটপুটে আমরা সেই ভোল্টেজটাই পাবো, ইনপুটে যে ভোল্টেজ দিব আউটপুটে কি আমরা সেই ভোল্টেজটাই পাবো, এই জন্য আমরা এটাকে বলি কি ভোল্টেজ ফলোয়ার সার্কিট, ঠিক আছে। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিট কাকে বলে, এটাকে আমরা বিএফ দ্বারা অনেক সময় প্রকাশ করি, ইনপুটে যে ভোল্টেজটা আমরা দিচ্ছি আউটপুটে আমরা সেই ভোল্টেজটাই পাবো, এজন্য এটার নাম হচ্ছে, এটা থাকবে না এটা আছে না, এটা আমি রাখছি অন্য একটা সার্কিটের জন্য, এটা থাকবে না বুঝছেন, এই সিস্টেমটা আছে না এটা থাকবে না, এটা নাই রেজিস্ট্যান্স সোর্স শুধু খালি এটা ছাড়া শুধু খালি আর সাপ্লাইটা থাকবে একটা, আচ্ছা এটা আমরা পরে আরো দেখাবো, ঠিক আছে। যে এই ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ক্ষেত্রেও ইনপুট ইম্পিডেন্স আছে আউটপুট ইম্পিডেন্স আছে, তাহলে ইনপুট এটা তো ইনপুট আর আউটপুট সমান, তাহলে এটা গেইন কত হবে বলো তো, গেইন শূন্য হবে, 1 হবে, কারণ আউটপুট আর ইনপুট সমান না, গেইন হবে 1, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স, তাহলে ইনপুট ইম্পিডেন্স এটা কিসের জন্য ভোল্টেজ ফলোয়ার, তাহলে এটা কি ব্র্যাকেটে কি থাকবে বিএফ, তাহলে এই বিএফ সমান আমরা কি লিখব ইনপুট ইম্পিডেন্স ইনটু 1 প্লাস ওএল, ওএল দ্বারা কি বোঝায় মানে ওপেন লুপ গেইন, মানে ওএল দ্বারা কি বোঝায় বলেন, তার মানে এর যে ইনপুট ইম্পিডেন্সটা দেওয়া থাকবে ভোল্টেজ ফলোয়ারে যে ইনপুট ইম্পিডেন্সটা দেওয়া থাকবে এটার সাথে মানে গুণ করতে হবে কোনটা 1 প্লাস ওপেন লুপ গেইন, এটা ওপেন লুপ গেইন অপারেশনাল এমপ্লিফায়ারে কি থাকে দেওয়া থাকে, এটা কিন্তু অনেক বেশি হাই, প্রায় 10,000 20,000 এরকম থাকে আর কি, 10⁻6 5 এরকম থাকে, হ্যাঁ ওপেন লুপ গেইন, ঠিক আছে, এটা সার্কিটের মধ্যে দেওয়া থাকে। ওকে, তাহলে এটা ইনপুট ইম্পিডেন্স, তাহলে আউটপুট ইম্পিডেন্সটা কি হবে, আউটপুট ইম্পিডেন্স ভোল্টেজ ফলোয়ার ইকুয়াল টু মানে যে আউটপুট ইম্পিডেন্স এটা দেওয়া থাকবে ভাগ হচ্ছে 1 প্লাস এ ওএ, এটা মনে থাকবে না, তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে, মানে ইনপুট ইম্পিডেন্স ইনটু এটার সাথে যোগ হবে কি মানে ইনটু গুণ হবে কি 1 প্লাস ওপেন লুপ গেইন, আর আউটপুটের ক্ষেত্রে ভাগ হবে মানে আউটপুট ইম্পিডেন্স যেটা দেওয়া থাকবে সেটা ভাগ হচ্ছে কি 1 প্লাস ওপেন লুপ গেইন, ঠিক আছে। আর এই বিএফ দ্বারা বোঝায় কি ভোল্টেজ ফলোয়ার, এই বিএফ দ্বারা বোঝাচ্ছে কি ভোল্টেজ ফলোয়ার সার্কিট, হ্যাঁ ভোল্টেজ ফলোয়ার অপারেশনাল এমপ্লিফায়ার, ভোল্টেজ ফলোয়ার অপারেশনাল। এটার সাথে আরো দুইটা অ্যাড করে দিই, এটা দেন V1 R1 R2 R3, V1 V2 এটা হচ্ছে V3, তাহলে এই যে অপারেশনাল এমপ্লিফায়ারটা আছে এই অপারেশনাল এমপ্লিফায়ারটার নাম হচ্ছে আপনার সামিং বা অ্যাডার অপারেশনাল এমপ্লিফায়ার, সামিং বা অ্যাডার অপারেশনাল এমপ্লিফায়ার, মানে যোগ করবে যেটা, ঠিক আছে, মানে এটার নাম হচ্ছে কি সামিং বা অ্যাডার অপারেশনাল, অ্যাডার মানে যোগ করা, সামিং মানে যোগ করা, ঠিক আছে, সামিং বা অ্যাডার অপারেশনাল এমপ্লিফায়ার, এই অপারেশনাল এমপ্লিফায়ারের নাম কি সামিং বা অ্যাডার অপারেশনাল এমপ্লিফায়ার, কিন্তু এটা কিন্তু ইনভার্টিং, বুঝছেন, ইনভার্টিং, আমি যদি এটা বলি ইনভার্টিং সামিং অপারেশনাল এমপ্লিফায়ার তাও সঠিক, কারণ আমি ইনভার্ট করেও নিতে, কারণ যদি সাপ্লাই গুলো কিসে আছে ইনভার্টিং এ আছে, বুঝছেন, সাপ্লাই গুলো কিসে আছে ইনভার্টিং এ আছে, তাহলে এটা যদি আপনি করেন দেখবেন একটার জন্য আমরা কি পাইছিলাম মানে মাইনাস আর এর বার কত আর ইনটু মানে বি ইনপুট, তাই না, তাহলে এইভাবে কি সব প্রত্যেকটার জন্য পাইবেন, অর্থাৎ আমি যদি এখানে কেসিএল প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি মানে V1 - 0 ভাগ কত R1 প্লাস
B2 মাইনাস 0 বাদ কত পাবেন বলেন R2 প্লাস B3 বা মাইনাস কত 0 বাদ কত R3 ইকুয়াল টু 0 মাইনাস কত B0 বাদ কত হবে বলেন এটা ঠিক আছে। এখন যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে R টা উপরে উঠায় দেন, তাহলে আমরা কি লিখতে পারবো B0 ইকুয়াল টু মাইনাস RF বাদ কত R1 ইনটু কি B1 মাইনাস RF বাদ কত R2 B2 মাইনাস RF বাদ কত R3 মানে B3 এটা আসবে। আপনি কি বুঝতে পারছেন? মনে করেন আগে একটা যখন আপনি কাজ করছিলেন তখন কি এরকম আসছিল না? তাহলে বাকি যেগুলো আসছে এগুলো আপনি আবার গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ কিছু করি নাই, শুধু খালি এটা দেখেন এটার উপরে উঠাই দিছি। বুঝা গেছে? তাহলে এই যে অপারেশনাল এমপ্লিফায়ারটা তৈরি হলো দেখেন এটা কি যোগ করতেছে না? আপনি যদি মাইনাসটা কমন দেন আপনি কি লিখতে পারেন B0 ইকুয়াল টু মাইনাস RF ভাগ কত R1 B1 প্লাস RF ভাগ কত R2 B2 প্লাস RF ভাগ কত R3 এনে কি B3। এখন যদি মানে সবগুলা রেজিস্ট্যান্স যদি সমান হয়, যদি আপনি সমান ধরেন ইন কেস RF ইকুয়াল টু কি করলেন R1 সমান R2 সমান R3, আমি সবগুলো মনে করেন সমান ধরলাম, তাহলে কি এটা নিচের উপরে কাটা যায় কেন? যদি কাটা যায় তাহলে আপনি কি লিখতে পারেন এক্সট্রি B0 ইকুয়াল টু মাইনাস B1 প্লাস B2 প্লাস B3 এটা লিখতে পারেন না? কি বলেন এটা লেখা যায় কিনা? তাহলে দেখেন সবগুলো ভোল্টেজ কি যোগ করে যাচ্ছে না, আর মাইনাসটা কেন যেহেতু নন ইনভার্টিং এ সাপ্লাই। কথা কি বোঝা গেছে না যায় নাই? তাহলে এই অপারেশনাল এমপ্লিফায়ারটার নাম হচ্ছে কি সামিং বা এটা অপারেশনাল এমপ্লিফায়ার। সামিং কেন? কারণ প্রত্যেকটা ভোল্টেজ কি করছে মানে যোগ করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা ভোল্টেজ কি করতেছে যোগ করতেছে। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কি ফিডব্যাক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, আর এটা করে দিলাম গ্রাউন্ড। তাহলে যে এই যে অপারেশনাল এমপ্লিফায়ারটা তৈরি করলাম, এই অপারেশনাল এমপ্লিফায়ারের নাম কি নন ইনভার্টিং। কারণ নন ইনভার্টিং যে অপারেশনাল এমপ্লিফায়ার নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই দেওয়া হয় তাকে বলা হয় নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। তাহলে আসলে এটা নন ইনভার্টিং এর একটু চেক করি, এনার্জি ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা তো এই ভোল্টেজটা তাই না? তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আমি যদি এর কেসিএল প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি 0 মাইনাস বিআই ভাগ কত বলেন আরআই ইকুয়াল বিআই মাইনাস বি0 ভাগ কত বলেন আরএফ। এটা লিখতে পারি না? কি বলেন এটা লেখা যায়? আচ্ছা, এখন এটা আরআই গুণ করে এটা উপরে উঠাই দেন, তাহলে কি লেখা যায় আরএফ ভাগ কত আরআই ইকুয়াল টু বিআই মাইনাস বি0 ভাগ কত বলেন মাইনাস বিআই। এটা লেখা যায়। ওকে, তাহলে RF ভাগ কত RI, এটা যদি এর করে দেন তাহলে মাইনাস কত 1 প্লাস কত লেখা যায় B0 ভাগ কত BI, এটা লেখা যায় না? মানে সরাই দিলেন এই লেখা যায় এটা। এটা বুঝেন নাই? কি বলেন আপনি? এটা না বুঝার কি আছে? দ্বিতীয় লাইনটাতে এটা আপনারা মানে শুধু বাচ্চা ক্লাসে পাঠানোর দরকার, বুঝছেন? মাইন্ড করেন না, কারণ হচ্ছে কিছুই করে নাই, এটা উপরে উঠাইছি এটা নিচে নিচে। আমি যে কথাটা বলছি আপনাদের লজিকের সাথে যায় কিনা বলেন? ঠিক আছে, কারণ অনেক সময় ঢুকে না ঢুকে না, এই জন্য কথাটা মনে রাখেন। আসলে মানে আমি কি কোয়েশনটা করলাম করতে পারিনি, এখন কি বুঝে আসছে কিনা এই কোয়েশনটা আসলে অযৌক্তিক। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু কিছুই করি নাই, এটা শুধু খালি এনে উঠাইছি আর এটা নিচে নিচে। ঠিক আছে, আর এটা কি করছি মানে আলাদা আলাদা করছি, যেটা মাইনাস তাহলে বিআই বিআই আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা এই দিক দিয়ে পাঠাই দেই তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমি কি এটা লিখতে পারি না B0 ভাগ কত BI ইকুয়াল টু মানে 1 প্লাস RF ভাগ কত RI, এটা লিখতে পারি কিনা বলেন? এটা এই দিক দিয়ে আছে প্লাস হইছে, আবার এটাকে এই দিক দিয়ে রাখছি আর ওটাকে ওই দিকে রাখছি, একই কথা। ক্লিয়ার? তাহলে আমার দরকার কি 1 কাইন্ড অফ B0 ভোল্টেজটা বের করতে। তাহলে B0 ইকুয়াল টু কত 1 প্লাস RF ভাগ কত RI ইনটু কি BI না? আমরা যখন ডুয়েটের শর্টে পরীক্ষা দিই এই কোশ্চেনটা দিছিল যে নন ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার অঙ্কন করে আউটপুট সমীকরণ লেখো, এতটুকু 7 মার্ক ছিল। বুঝছেন? তাহলে এখন এটা যদি আমরা গেইন বের করতে চাই তাহলে ক্লোজ লুপ গেইন অথবা ভোল্টেজ গেইন আমরা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি, এবি লিখতে পারি, অথবা কি লিখতে পারি
বলেন এ সিএল। কোন বইয়ের মধ্যে এসসিএল লেখছে মানে ক্লোজ লুপ গেইন, আর কোন বইয়ের মধ্যে এবি লেখছে। বুঝে আসছে কথা? তাহলে অ্যাকচুয়ালি যেহেতু গেইন, তাহলে আউটপুট ভোল্টেজ ভাগ কত বলেন ইনপুট ভোল্টেজ ইকুয়াল, তাহলে এটা এই দিক দিয়ে নিয়ে আসো না, তাহলে কি থাকে অ্যাকচুয়ালি বলেন তো 1 প্লাস আরএফ ভাগ কত আরএফ, এটা ঠিক আছে। তাহলে নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইনের ফর্মুলা কি 1 প্লাস আরএফ ভাগ কত আর আপনি যদি ভোল্টেজ গুলো দেওয়া নাও থাকে তাহলে সরাসরি আপনি বের করতে পারবেন। কথা কি বোঝা গেছে? তাহলে দেখেন আপনি যাই মান দেন না কেন, মানে পজিটিভ দিলে পজিটিভই আসবে, নেগেটিভ দিলে কি নেগেটিভই আসবে। আমার কথা কি বোঝা গেছে না জানি? কারণ কখনো কি সম্ভব মানে এটা পজিটিভ দিলে নেগেটিভ পাওয়া সম্ভব না, মানে নেগেটিভ পজিটিভ দিলে পজিটিভ পাবে, নেগেটিভ দিলে কি নেগেটিভই পাবে। এজন্য এটা যে কারণে ইনভার্ট করতে, এজন্য এটার নাম হচ্ছে কি নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার। তাহলে এখন যেহেতু নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার, তাহলে আমরা একটা কি পাইলাম ভোল্টেজ গেইনের একটা ফর্মুলা পাইলাম। তাহলে ভোল্টেজ গেইনের ফর্মুলাটা কি 1 প্লাস আরএফ ভাগ কত আরএম। আমরা এটা লিখবো সব সময়, এখন শিখবো, কারণ আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ তো আমরা জানি, তাই না? আর একটা কি মানে আউটপুট ভোল্টেজের ফর্মুলা কি পেলাম মানে 1 প্লাস আরএফ ভাগ কত আরআই ইনটু কত বলেন বি ইনপুট, ঠিক আছে। আর একটা পেলাম কি মানে আউটপুট মানে ইনপুট ইম্পিডেন্স। তাহলে ইনপুট ইম্পিডেন্স কিসের এনআই, এনআই দ্বারা কি বুঝলেন নন ইনভার্টিং। কারণ আপনি ইনপুট ইম্পিডেন্স দেখবেন আপনি সরাসরি কি পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে এটা লিখবেন না, লিখবেন যে ফাইন্ড আউট বি ইনপুট এনআই। কথা কি বুঝতে পারছেন? তাহলে বি ইনপুট এনআই দ্বারা কি নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স। তাহলে নন ইনভার্টিং অপারেশনাল ইনপুট ইম্পিডেন্স, যে ইনপুট ইম্পিডেন্সটা দেওয়া থাকবে তার সাথে 1 প্লাস এমবি ইনটু ওপেন লুপ গেইন। কথা কি বোঝা গেছে না জানি? তাহলে এমবি হোয়াট ইজ দ্য এমবি আগে শিখছি, মানে আগেরটাতে শিখে কি ফিডব্যাক ফ্যাক্টর, মানে ফিডব্যাক ফ্যাক্টর কি আরআই ডিভাইডেড বাই আরআই প্লাস আরএফ। ঠিক আছে, এটা আগে শিখলাম। ওকে, এরপরে আরেকটা কি হতে পারে আউটপুট ইম্পিডেন্স। তাহলে কিসের আউটপুট ইম্পিডেন্স এনআই, এনআই দ্বারা কি বোঝায় নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার। তাহলে এটার যেটা আউটপুটের ক্ষেত্রে কি হয় ভাগ হয়। আউটপুট ইম্পিডেন্স ভাগ কি 1 প্লাস ফিডব্যাক ফ্যাক্টর ডিভাইডেড বাই কি ওপেন লুপ গেইন। বুঝে আসছে? এই ওপেন লুপ গেইনটা দেওয়া থাকতে পারে, ফিডব্যাক ফ্যাক্টরও কি থাকবে দেওয়া থাকবে, আউটপুট ইম্পিডেন্সও দেওয়া থাকবে, জাস্ট ওনলি ফর কি একটা ফর্মুলা। বুঝে আসছে কথা না আসে নাই? কথা ক্লিয়ার? এতটুকু তার জন্য একটা বেসিক ফর্মুলা আপনাদের জানা থাকা লাগবে, যেটা আপনারা ডিসি সার্কিটে পড়ছেন, আমি জানি না পড়ছেন কিনা, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা মনে করেন এটা ওয়ান কাইন্ড অফ ডিসি সার্কিটের একটা ক্লাস, ঠিক আছে, পুরো ক্লাস, ঠিক আছে, ডিসি সার্কিটের একটা ক্লাস। এটা দেখেন সামনে আমি দেখলাম ডিসি সার্কিট, জাস্ট খালি আপনাদেরকে একটু লিখে রাখি। হ্যাঁ, মনে করেন এটা আছে কি রেজিস্টর, ঠিক আছে, আর আর তাই না, এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ ভি আর এর দিক দিয়ে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে আই। এটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা করছি, কি লেখা যায় মানে আমরা আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি বাই আর, তাই না, আবার বি ইকুয়াল টু আমরা লিখতে পারি আর পাওয়ার বি ইকুয়াল টু কি লিখতে পারি বি আই, তাই না, বি আই। আর যদি এনার্জি লেখেন আপনারা শক্তি, তাহলে কি লেখা যায় W ইকুয়াল টু বি আই টি, কি বলেন এরকম। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্টরের জন্য। এখন যদি ইন্ডাক্টর হয়, ইন্ডাক্টর হলে এটা হচ্ছে এল, এর মধ্যে ভোল্টেজটা বি, এর মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্ট হচ্ছে আই। তাহলে এটা দেখেন একটা লিখছি কি কারেন্টের ফর্মুলা লিখছি, তাহলে এটারও তো একটা কারেন্টের ফর্মুলা আছে, কি বলেন? তাহলে আরেকটা কিসের ফর্মুলা আছে ভোল্টেজের ফর্মুলা আছে। তাহলে কারেন্টের ফর্মুলা যদি ভোল্টেজের ফর্মুলা যদি লেখেন তাহলে বি ইকুয়াল টু এল ইনটু ডিআই ভাগ কত ডিটি। এটা আপনারা জানেন কিনা? জানেন এটা? এই জানো? আচ্ছা, আর এটার কারেন্টের যে ফর্মুলাটা হবে সেই কারেন্টের ফর্মুলাটা I ইকুয়াল টু লেখা যাবে 1 বাই L, ঠিক আছে, ইন্টিগ্রেশন B ইনটু dt প্লাস I 0, t ইকুয়াল টু 0 সেকেন্ড সময় যে কারেন্টটা থাকে, জানেন এটা? I0 টা এটা জানতাম না। হ্যাঁ, এটা I0 যেটা লিখলাম ইনিশিয়াল যদি কোনো কারেন্ট থাকে সেটা কি হয় মানে ডিফারেন্সিয়েটর থেকে ইন্টিগ্রেটরে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয় না, অ্যাডমিশন থাকলো তো যে এই সেই কনস্ট্যান্ট, সেই অ্যানাদার কনস্ট্যান্ট সি লেখা যাবে না, কি লিখতে হবে কারেন্টের সাথে কারেন্ট যোগ করতে হবে। কথা কি বোঝা গেছে না যায়নি?
ওকে, তাহলে এটারও পাওয়ারের যদি ফর্মুলা লিখতে চাই, ঠিক আছে, তাহলে একটা পাওয়ারের ফর্মুলা আছে যে P = V × I, বিটার গণিত। তাহলে এনার্জি ফর্মুলা লিখি, এটা যেহেতু ইন্ডাক্টর, তাহলে এনার্জি W = কত, হাফ ইনটু Li স্কয়ার, এটা জানেন কিনা? ঠিক আছে, হাফ ইনটু Li স্কয়ার, ঠিক আছে, হাফ ইনটু Li স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিসের দিলাম, ইন্ডাক্টরে। ঠিক সিমিলারলি ক্যাপাসিটরের ক্ষেত্রে আছে। তাহলে এটা যদি ক্যাপাসিটর হয়, তাহলে এটা C, এর মধ্যে ভোল্টেজ V, এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা I। তাহলে এটার একটা কারেন্টের ফর্মুলা আছে, I = C × dV / কত dt। এটার একটা ভোল্টেজের ফর্মুলা আছে, V = কত লেখা যাবে, 1/C ইন্টিগ্রেশন মানে I × dt প্লাস এটার মধ্যে কি লিখতে হবে, V0, মানে 0 সেকেন্ড সময়ে যে ভোল্টেজটা থাকবে বা ইনিশিয়াল ভোল্টেজ, ঠিক আছে। এটারও একটা ফর্মুলা আছে কিসের, এনার্জি। এনার্জি ইকুয়াল টু কি, হাফ ইনটু সিভি স্কয়ার, জানেন কি না এটা? ঠিক আছে, হাফ ইনটু সিভি স্কয়ার। তাহলে এই জিনিসগুলো আমাদের মানে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে না ভোল্টেজের, এই ভোল্টেজের এই ফর্মুলাগুলো কাজে লাগবে, কারেন্টের ফর্মুলাগুলো কাজে লাগবে ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটরের ক্ষেত্রে। আপনারা এটা জানেন কিনা, এই যে এটা আছে, এটা ডিসি সার্কিটে কি থাকে, ডিসি সার্কিটে কি হয় এটা বলে তো, শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যায়। আর এটা ডিসি সার্কিটে শর্ট হয় যদি হাই ফ্রিকোয়েন্সি থাকে। হাই ফ্রিকোয়েন্সি থাকলে স্যার অনেক বেশি বাধা আসে। হাই ফ্রিকোয়েন্সি থাকলে এটা ওপেন থাকে। এটা কিন্তু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ইন্ডাক্টর ওপেন, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টর কি ওপেন। আর এটা কি হয়, মানে ডিসিতে ওপেন, ডিসিতে কিন্তু ওপেন থাকে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু এটা শর্ট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই এমসিকিউটা থাকে বিভিন্ন পরীক্ষাতে। মানে ডিসি সার্কিটে ইন্ডাক্টর ওপেন কিন্তু ক্যাপাসিটর ওপেন, ইন্ডাক্টর শর্ট। আবার হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টর ওপেন আর ক্যাপাসিটর কি থাকে, শর্ট থাকে। এটা তো মানে ব্যাখ্যা তো জানেন আপনারা, অবশ্যই জানার কথা। এটা একটু মাথায় রাখবেন, মানে এই জিনিসগুলো মানে খুব ইম্পর্টেন্ট। এই যে ফর্মুলা দুটো আছে না, এইগুলোতে কিন্তু ম্যাথ করতে হয়, ঠিক আছে। দেখবেন আমার বইয়ের মধ্যে শুরুতেই আছে এইগুলোতে ম্যাথ, ঠিক আছে। যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভালো করেন তারা এই ম্যাথগুলো একবার দেখলে, এক নজর দেখলেই পারবেন, এই সূত্রগুলো জানা থাকলেই পারবেন। এটা তেমন কঠিন না, এটা কথা কি বুঝতে পারছেন? এগুলো তেমন কঠিন না, মানে জাস্ট একটু ফর্মুলাগুলো জানা থাকলেই ইজিলি ভাবে আনসার করতে পারবেন। তুলে নেন এতটুকু। আচ্ছা, এখন দেখেন এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, ইন্টিগ্রেটর অপারেশনাল এমপ্লিফায়ার। তাহলে এটা বুঝতে পারতেছেন যে অপারেশনাল এমপ্লিফায়ার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক। যে অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক তাকে বলা হয় ইন্টিগ্রেটর সার্কিট। আর যে অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ডিফারেন্সিয়েশনের সাথে সমানুপাতিক তাকে বলা হয় ডিফারেন্সিয়েটর সার্কিট। কথা কি ক্লিয়ার? সংজ্ঞাগুলো ইজি। তাহলে দেখেন এই সার্কিটগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে তৈরি করি, আমাদের কিন্তু অনেক সময় এগুলো আমরা কনফিউশনে পড়ে যেতে পারি। এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটার মধ্যে আমরা মনে করেন দিয়ে দিলাম গ্রাউন্ড, আর এটার মধ্যে সাপ্লাই দিলাম প্লাস আর মাইনাস। ভোল্টেজ লিখলাম সোজা ইনপুট ভোল্টেজ, এটা লিখলাম আর, এটা লিখলাম সি, আর এটা লিখলাম কি আউটপুট ভোল্টেজ। এটা একটা আছে। আচ্ছা, এটাই লিখি। তাহলে এটা যে আসলে ইন্টিগ্রেটর সার্কিট কিনা, মানে এটা আমরা প্রমাণ করব। তাহলে ইন্টিগ্রেটর সার্কিট হইতে চাইলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা দেখি, তাহলে এটা 0 হলে এর ভোল্টেজটা কত বলে, তাহলে আমরা কি করতে পারি, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তার মানে VI মাইনাস কত 0 ভাগ কত R ইকুয়াল 0 মাইনাস, আচ্ছা এটা তো কারেন্ট তাই না, তাহলে কারেন্ট যদি এটা তো C এর কারেন্ট কেমন সমীকরণ লেখে C ইনটু dB, মানে dB না অ্যাকচুয়ালি এটা হবে D 0 মাইনাস B0 ভাগ কত বলেন dt। এটা কি না বলেন, মানে কারেন্ট মানে C ক্যাপাসিটর থাকলে কারেন্টের সমীকরণটা কি লেখা যায়, C ইনটু dB ভাগ কত dt। আর ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত 0 থেকে কি V0 পর্যন্ত,
এজন্য আমরা কি 0 মাইনাস বি 0 ভাগ কত লিখলাম ডিটি। কথা কি বোঝা গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি বি আই ভাগ কত আর ইকুয়াল টু, দেখেন 0 মাইনাস বি 0 এটা কি মানে মাইনাস বি 0, তাহলে মাইনাসটা ডিফারেন্সিয়েশন হবে তাহলে সামনে চলে আসবে, তাহলে মাইনাস সি ইনটু ডি বি 0 ভাগ কত লেখা যায় আমরা ডিটি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দরকার কি আসলে আউটপুট ভোল্টেজ দরকার। তাহলে আউটপুট ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে আর আর গুণ করি আমরা, তাহলে কি লিখতে পারি আমরা মাইনাস আর সি ডিবি 0 ইকুয়াল কি লেখা যায় ইনপুট ইনটু ডিটি, এটা কোন লিখতে পারি না আর আর গুণ করছি। ওকে, তাহলে এটাকে এই দিকটা পাঠিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি ডিবি 0 ইকুয়াল টু 1 বাই আর সি মাইনাস 1 বাই আর সি ইনটু কি বি আই ইনটু কত ডিটি, এটা লিখতে পারি কিনা বলেন? এটা লিখতে পারি। আচ্ছা, আপনারা এটা অবশ্যই জানেন ইন্টিগ্রেশন ডিএক্স এর সমীকরণ মানে লেখা যায় কত এক্স, এটা লেখা যায় না? আচ্ছা, তাহলে আমি যদি এটার মধ্যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিই তাহলে ইন্টিগ্রেশন b0 সমান কি লেখা যাবে b0 লেখা যাবে। তাহলে আমি উভয় পক্ষে কি নিলাম ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, এটা লিখে দিলাম, হ্যাঁ ধরে নিলাম এটা। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি নেই তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি b0 লিখতে পারি, কি বলেন? এটা কত ইন্টিগ্রেশন dx সমান x, তাহলে ইন্টিগ্রেশন db0 সমান কি লেখা যাবে b0, আর এটার ইন্টিগ্রেশন হয় না তাহলে এটা কি কোথায় চলে আসবে সামনে চলে আসবে 1 বাই rc, তাহলে এটা যেটা আছে এটাই থাকবে bi ইনটু কত dt, bi ইনটু কত dt। কথা কি বোঝা গেছে না জানেন? এইটাই হচ্ছে কি ইন্টিগ্রেটর সার্কিট। কারণ এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এইগুলো তো সমান মানে কনস্ট্যান্ট, তাহলে আপনি কি ইচ্ছা করলে এটা লিখতে পারেন না b0 প্রপোর্শনাল ইন্টিগ্রেশন bi ইনটু কত dt, কি বলে লিখতে পারেন কিনা? তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক কিনা? যেটা আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক তাকে বলা হয় কি ইন্টিগ্রেটর সার্কিট। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন ইন্টিগ্রেটর সার্কিটের ক্ষেত্রে ফিডব্যাকে থাকে রেজিস্ট্যান্স, তাহলে ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটরটা কোথায় থাকবে সিরিজে থাকবে, মানে ফিডব্যাক হিসাবে কি থাকে ক্যাপাসিটর, ঠিক আছে? মানে ইন্ডিকেটর এটা কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? ভুলে গেলে আমি যে এই সমীকরণ থেকে নিয়ে আসবেন, বুঝছেন না? ইন্ডিকেটর সার্কিটের ক্ষেত্রে ফিডব্যাক হিসাবে থাকে ক্যাপাসিটর, একটা মনে রাখেন বাকিটা আপনি হয়ে যাবে। তাহলে ইন্ডিকেটর সার্কিটের ক্ষেত্রে ফিডব্যাক হিসাবে থাকে ক্যাপাসিটর। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমি এখানে একটা দিছি, এর মধ্যে আরেকটা থাকে তাহলে আরেকটা এরকম আসবে না? যদি আরেকটা থাকে তাহলে আরেকটা এরকম আসবে না? তাহলে কি অ্যাকচুয়ালি আমরা সামিং হিসাবে এরকম লিখে রাখতে পারি কিনা b0 equal to minus 1 by r1 c integration b1 dt, আবার minus 1 by এটা 1 লিখে r2 c c তো একটাই, c তো c একটা না, তাহলে ইন্টিগ্রেশন b2 dt প্লাস ডট এইভাবে বৃদ্ধি পাবে না? আপনি যদি এটা মাইনাসটা কমন নেন তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না? তাহলে প্লাস ডট ডট এরকম ভাবে বৃদ্ধি পাবে কিনা বলেন? তাহলে এটা কি থাকতে পারে 0 ইনটু t, 0 ইনটু t লিমিট থাকতে পারে কতটুকু থেকে কতটুকুর মধ্যে যাচ্ছে। কথা কি বোঝা গেছে না যায়? তাহলে এটা আমাদের এটা দিয়ে অনেক ম্যাথ পরীক্ষাতে আসে। তাহলে মানে যদি ইন্ডিকেটর সার্কিট থাকে তাহলে 1 বাই r1 c, কারণ একবার থাকবে r1 আর একবার থাকবে কি r2। কথা ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই নাকি? তো উঠান এতটুকু উঠান। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? যদি কেউ না বুঝেন মুখস্থ করে নেবেন।
লিখছেন সবাই? দেখেন কোশ্চেন লিখেন। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং মানে খুবই ইম্পর্টেন্ট। এটা চাকরিতে অনেকবার আসছে, ঠিক আছে, বহুবার আসছে। এজন্য যদি অপারেশন লেভেলের বাইরে থেকে কোশ্চেন দেয়, এটা দিতে পারে সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ 10 cos 2t এটা 2t 10 cos 2t এই ওমেগার মতো দেখা যায় এটা। আমরা কি বলতে পারি, এটা যখন আমরা সলিউশন করব, এটা কি সামিং অফ মানে ইন্ডিকেটর সার্কিটটা যেহেতু এর মধ্যে কি আছে মানে ক্যাপাসিটর আছে, ফিডব্যাকে ক্যাপাসিটর থাকা মানে কি ইন্ডিকেটর, ফিডব্যাকে ক্যাপাসিটর থাকা মানে কি ইন্টিগ্রেটর। আচ্ছা, যেহেতু ইন্ডিকেটর সার্কিট, তাহলে আউটপুট ভোল্টেজের সমীকরণ আমরা কি লিখতে পারি? V = মাইনাস, আপনি ইচ্ছা করলে কমনও নিতে পারেন অথবা মাইনাস মাইনাস লিখতে পারেন, 1/R1C ইন্ডিকেটর B1 dt, তাই না? ওকে, এটা থেকে 0 থেকে t পর্যন্ত দিতে পারেন, মাইনাস 1/R2C ইন্ডিকেটর 0 থেকে t B2 * dt। কি বলেন? দুইটা যেহেতু আছে, তাহলে আমরা দুইটার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি, কি বলেন? আচ্ছা, এটি পরে দিবেন নাকি? ঠিক আছে, বইয়ে পরে দিছে, মানে মান যখন বসাইছে তখন দিছে। আচ্ছা, এটাই তো আমাদের মেইন ফর্মুলা। যে আরেকটা থাকতো তাহলে আরেকটা দিতাম, আরেকটা থাকতো আরেকটা দিতাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জাস্ট খালি মান বসাই দিব। তাহলে 1 তো মাইনাস তো আছেই, তাহলে R1 কত দেওয়া আছে দেখেন, মানে সমস্যা নাই। আপনি যদি মিলি মানে মানে মেগা রাখতে পারেন, কিলোতে নিতে পারেন, মেগা তো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যেহেতু এটা মিলিতে আছে, তাহলে এটা কিসে নিয়ে নেবেন? কিলোতে নিয়ে নেবেন। ভোল্টেজ যেহেতু কিসে আছে? মিলিতে আছে, তাহলে ওটা আপনার কিসে নিয়ে নেবেন? কিলোতে নিয়ে নেবেন। তাহলে কিলো আর মিলি কি কাটা যাবে? হ্যাঁ, যাবে যাবে না, কারণ কারেন্ট আর ভোল্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যায়, এর ক্ষেত্রে যাবে না। বুঝলেন কথা? যেভাবে আছে কত লিখবেন? 3 × 10⁻6। বুঝে আসছে কথা? আমার দরকার আছে ফ্যাক্টর নেওয়ার? আমার কথা কি বুঝাইতে পারছি না? মানে কিলো কারেন্ট আর রেজিস্ট্যান্সে কাটা যায়, ভোল্টেজের সাথে আর মানে রেজিস্ট্যান্সে কাটা যায় না। তাহলে এটা লিখে নেবেন। তাহলে সি কত আছে? তাহলে 2 * কত 10⁻6 কি বলে 1/RC। তাহলে ইন্ডিকেটর 0 থেকে t পরিমাণ, যেহেতু কোনো লিমিট দেওয়া নাই, লিমিট দেওয়া আছে, তাহলে 0 থেকে t পর্যন্ত। তাহলে B1 সমান কত দেওয়া আছে? 10 cos 2t, ঠিক আছে, 10 cos 2t। তাহলে এই ভোল্টেজটা কিসে, মানে এই ভোল্টেজটা কিসে আছে বলে? মিলি ভোল্টে আছে না? মিলি ভোল্টে আছে। তাহলে এটা মিলি ভোল্টে থাক, সমস্যা নাই। তাহলে মাইনাস 1/R2 দেওয়া আছে কত? 100 ইনটু কত? 10⁻3, আর c কত দেওয়া আছে? 2 * 10⁻6। তাহলে 0 থেকে t। তাহলে b2 মান কত দেওয়া আছে? 0.53, ঠিক আছে। এখন কি কাজ করবেন বলেন তো? জাস্ট খালি এই দেখেন, ভোল্টেজটা আমরা এইটা দিছি, পরীক্ষার মধ্যে এইটা নাও দিতে পারে, এনে আপনার অন্য সমীকরণ থাকতে পারে। আমার কথা কি বুঝে আসছে? আসে না? এনে আমরা এটা দিছি, অন্য এক পরীক্ষার মধ্যে দেখবেন যে এটার মানটা ভিন্ন দিছে, এটার মানটা ভিন্ন দিছে, তখন আপনাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কি হইতে হবে? এক্সপার্ট হইতে হবে। আমার কথা কি বোঝা গেছে না? যায় না? এটা ক্যালকুলেটর দেওয়া হবে না, কাজ করলে লাভ নেই। কারণ এনে এই ভ্যালুগুলোর কি মান দেওয়া নাই, যেহেতু মান দেওয়া নাই আর ক্যালকুলেটর টিপলে লাভ নেই। এটা আপনার ওইটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা আছে ওইগুলোতেই করতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজটা কি ইন্টিগ্রেশন উঠায় দেওয়া। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি উঠায় দিতে চাই, তাহলে দেখেন এটা তো আপনারা ইচ্ছা করলে গুণ করে নিতে পারেন কিছুটা। দেখেন এটা কিন্তু কাটা যায়, তাই না? তাহলে এটা আমরা কি লিখতে পারি? 1/6 মাইনাস কত থাকবে? আচ্ছা, এই 10 এর কি হয় না? ইন্টিগ্রেশন হয় না, 10 বাই করে নিলেন, ঠিক আছে। তাহলে cos আছে, cos এর করলে কি হয়ে যাবে? sin 2t। আচ্ছা, এনে কি ছিল? মিলি ছিল না? জি। তাহলে এই মিলিটার মানে আপনি লিখে নেন 10⁻⁻⁻ কত? 3।
কি বলেন? উঠাই নিলাম। আচ্ছা আচ্ছা, cos করলে cos এর করলে কি হয়? সাইন টু তাহলে sin 2 ইনটু কত হবে? t। আবার ভাগ কত হবে? 2 দ্বারা ভাগ হবে। এটা বুঝছেন কিনা বলেন? যেহেতু 0 থেকে t, তাহলে লিমিটের ভিতরেই থাকবে, আর মানে নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস, তাহলে এটা কি করা যায়? কিছু কাটাকাটি করা যায় মনে হয়। দেখেন তো, এটা গুণ করেন তো। আচ্ছা, এইভাবে রাখেন। তাহলে 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 পরে বসায় দিব, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6। ওকে, ইনটু, তাহলে 0.5 এর কি হয় না? ইন্টিগ্রেশন হয় না। এখানে কি আছে বলেন? 10 টু দি পাওয়ার 3 আছে না, মিলিটা আছে। ওকে, তাহলে এই টি এর করলে কি হয়? t স্কয়ার বাই কি 2 কি না? ইন্টিগ্রেশন করলে মানে এর dt তো আছে, এইটার মধ্যে dt আছে না? তাহলে এই আপনারা এটা জানেন, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি লেখা যায়? x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ কত? n প্লাস 1। জানেন না এটা? ফর্মুলাটা জানেন না? এটাই করছি, যেহেতু এটা পাওয়ার কত 1, তাহলে t স্কয়ার ভাগ কত 2। বুঝে আসছে কথা? এখন আপনারা গুণ করেন, এইগুলো সবগুলো একসাথে গুণ করেন, দেখেন তো কত আসে। sin থিটা রাইখা এই যে যতগুলো কনস্ট্যান্ট আছে সবগুলো গুণ করেন। ইচ্ছা করলে এই মিলিটা আপনি উঠায় রাখেন, অসুবিধা নেই, লাস্টে একবারে মিলি দিয়ে দিবেন, বুঝছেন? সমস্যা নেই, কারণ ভোল্টেজই তো আসবে না, ভোল্টেজ আসবে না, লাস্টে একবারে মিলি ভোল্ট লিখে দিব। এতটুকু গুণ করেন, 12 এর মানে 10 দ্বারা ভাগ করলে কত হয়? মাইনাস 0.834 না, 0.833। আচ্ছা, সমস্যা নাই, বইটাই লিখলাম আমি। তাহলে sin 2t, কি বলেন? আবার এটা করলে কত আসে দেখেন? 1.25 মাইনাস 1.25 t স্কয়ার। এককটা কি হবে? মিলিভোল্ট। তাহলে এটাও মিলিভোল্টে আছে, এটাও কিসে আছে? মিলিভোল্টে আছে। এটাই आंसर। বুঝছেন কিনা বলেন সেটা? কারণ আমরা এই যে ক্যালকুলেশন গুলো আছে, এগুলা সমীকরণ কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে, ঠিক আছে? এগুলা এজন্য মানে ইন্টিগ্রেশনের সাথে একটু এক্সপার্ট হতে হবে, যেহেতু এটা বইয়ে আছে, বইয়ের ম্যাথ, এজন্য বলছি এক দুইবার প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসগুলো আপনারা ভুলবেন না। দেখেন, এটাও যেহেতু মিলিভোল্ট, এটা মিলিভোল্ট, লাস্টে মিলিভোল্ট রেখে দেব, এটা নিয়ে আর টেনশন করবো না। কথা কি ক্লিয়ার? আর এটা যেহেতু মানে ওহম মানে মেগা ওহম আছে, এটা কিলো ওহম আছে, তাহলে মেগা ওহম আছে, কিলো ওহম আছে, আপনি এটা ওহমে নিয়ে আনেন, কনভার্ট করে দেন, তাহলে আপনার জন্য কি হবে? ইজি হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মানে কনফিউশনে পড়ে যাবেন। কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই তো শেষ। তাহলে এখন এটা কি হবে? এটা বের হয়ে চলে আসবে, মাইনাস হাফ আসে। তাহলে এটা কত আসে? এটা মানে 2.5। তাহলে 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু কত? 20 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। আর এটা ইন্টিগ্রেশন করলে কি হয়? টি হয়। ইন্টিগ্রেশন করলে কি হবে? T কি হবে? এখন আপনারা বলেন সবটা টোটাল ক্যালকুলেশন করেন। তাহলে টোটাল ক্যালকুলেশন করে দেখেন কত আসছে? 1.25 মিলিভোল্ট মাইনাস 1.25 T মিলিভোল্ট। এটা आंसर। এটাই ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট। ছোট ম্যাথ কত ইজি না? এখন যদি আপনারা না করতে পারেন তাহলে তো বিপদ, কারণ মাঝখানে রেখে গেলে আপনাদেরই ক্ষতি, মানে কোশ্চেনের প্রতি সবারই ক্ষতি, বুঝছেন? মানে আমারও এক ধরনের বদনাম যে একটা মানে টপিক্সে ক্লাস নিলাম, শেষ করতে পারলাম না। তাতে আপনাদের এটা নিয়ে যাতে আর কারো কাছে না দৌড়াদৌড়ি করতে না হয়। আপনাদের আর কি বাকি আছে? রেকটিফায়ার মেজর তো রেকটিফায়ার আছে, তাই না? রেকটিফায়ার আর আছে কি ক্লিপিং ক্লাম্পিং, তাই তো? ক্লিপিং এন্ড ক্লাম্পিং। এই ক্লিপিং ক্লাম্পিং করলে তো আপনারা বুঝবেন না কিছু, আমি তো বুঝাই জানি না।
রেকটিফায়ার ভালো করে বুঝাবো না, ক্লিপিং ক্লাম্পিংটা হালকা বুঝাবো আর কি। আমি এটা ভালো বুঝাইতে পারি না, বুঝছেন? মানে আমি বুঝাইলে স্টুডেন্টরা বোঝে না, স্টুডেন্টরা বুঝলে আমি বুঝি না। আচ্ছা, এটা এরকম একটা অবস্থা। তাহলে এই ক্ষেত্রে মানে এরকম মানে ক্লিপিং ক্লাম্পিং এরকম একটা মানে আপনার 6টা 13টা সার্কিট আছে টোটাল। এই 13টা সার্কিট সবসময় ওইভাবেই হয়, এজন্য আমি এটা নিজেই মুখস্থ করে রাখতেছি। এটা আমার মাথাতে নাই, মানে এটা আমি মাথার মধ্যে নিয়ে প্রেশার নিই না আর কি। আপনি যেভাবে মুখস্থ করছেন ওইভাবে বুঝাই দিন। এটা মনে করেন যে 13টা সার্কিট আপনারা একটু বারবার প্র্যাকটিস করতে হবে। মনে করেন যে এটা মানে এটা সার্কিটটা এরকম, এটা গ্রাফটা আউটপুটটা এরকম হয় শেষ, এটা সার্কিটটা এরকম, এটা গ্রাফটা এরকম হয়। এইভাবে একটু মাথায় রাখতে হবে, না এটা মনে করেন যে এটা মানে বাস্তবিকলি বুঝাই আপনি পারবেন না, মানে বুঝানো যাবে না, কঠিন। কিন্তু আমি যেভাবে বুঝাই স্টুডেন্ট অনেকে ধরতে পারে আর অনেকে ধরতে পারে না। আপনি চেষ্টা করুন, ঠিক আছে, তাও মানে একদিন হবে সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা রেকটিফায়ার করাবো না, রেকটিফায়ার অনেক কিছু বোঝার আছে, আমি রেকটিফায়ার ব্যাপক বুঝাবো, সমস্যা নেই, চিন্তা করেন না। একদম মোটামুটি শেষ। এরপরে ডিজিটাল আছে, তাই না? ডিজিটালের মধ্যেও অনেক কিছু শিখার আছে, মানে আমি তো বলি নাই, কিন্তু যারা ইলেকট্রনিক্স করে জানে না, ইলেকট্রনিক্স যারা 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 আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিপিং ক্লাম্পিংটা আমি মানে স্কিপ রাখবো, ঠিক আছে? এটা একবার লাস্টের দিকে বুঝাবো, কারণ এখন যদি মাঝখানে বুঝাই তাহলে আমার পুরোটাই বদনাম হয়ে যাবে। কারণ যদি আমি ভালো করে বুঝাইতে পারবো না, তখন দেখবেন যে আপনারা কিন্তু সামনে আসলে পারে না। কিন্তু পারি, কিন্তু এটা মানে বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যায়, একটু সময় নিতে হবে। এটার জন্য আপনাদের যে কাজটা আমি করাবো সেটা হচ্ছে আগে গ্রাফ গুলো মুখস্থ করাবো, দেখবেন তখন দেখবেন যে আপনারা হচ্ছে যে ভালো হবে। প্রথমে 6টা 13টা সার্কিটের গ্রাফ আপনারা মুখস্থ করবেন। মানে এটা হইলে সার্কিটটা এরকম, এর গ্রাফটা এরকম, সার্কিটটা এরকম, গ্রাফ 2-3 বার প্র্যাকটিস করবেন, লাস্টের দিকে দেখবেন যে একদিনে বুঝাই দেবো, শেষ। দেখবেন যে তখন আপনারা আমার চাইতে ভালো বুঝবেন, বুঝতে পারছেন? আর এরপরে রেকটিফায়ারের পরে আমরা ডিজিটালে চলে যাবো। হ্যাঁ, ডিজিটালটা খুব মানে দেখা দেবো না, আমি নিজেও একটু মানে প্র্যাকটিস করছি, তো এজন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। মানে আগে তো অনেকদিন ধরে করি নাই, কয়েকদিন টিউটোরিয়াল দেখলাম ইন্ডিয়ার একটা চ্যানেলে, ভালোই লাগছে। তারপরে নিজে একটু মানে ঘাটলাম, ঘাটে দেখলাম যে না, আসলে বুঝার কিছু অনেক কিছু আছে, কিন্তু এগুলো চাকরি পরীক্ষাতে আসে না, বুঝছেন? এজন্য সময় দিবেন কম, একবার যা করবেন এটা করে রাখবেন, এতটুকুই, মানে বাইরে আর সময় দেওয়ার কোনো দরকার নেই, বুঝছেন? বই দিচ্ছে এখন। আর আমি দিচ্ছি আমরা পরীক্ষা আমরা আজকে থেকে দিই নাকি স্যার এই যে গত দুটো পরীক্ষা হ্যাঁ? পাইছি স্যার। কোথায় বলবো ডিজিটাল থেকে কোয়েশ্চেন দেয়, মানে বুলিয়ান আলজেব্রা ছাড়া আর কিছু দিয়ে মানে দেয় না, মানে মিষ্টি টাকা দেয়, দাও ভাই দেয় না। এত সময় দেওয়ার কোনো দরকার নাই ভাই। আমার মেন জিনিস আছে মানে ডিসি আছে, ডিসির মধ্যে তো আমার খালি মিক্সার কিট ভালো করে, ঠিক না? তারপরে আপনার এসি আছে, ডিসি আছে, এসি আছে, পাওয়ার সিস্টেম, ঠিক আছে? টেলিকমে ব্যাপক সময় দেওয়ার দরকার, একটা দুটো কোশ্চেন থাকে সব সময়। যে দিন থেকে কোশ্চেন থাকে আমার এগুলো আগে পড়তে হবে, এবং যেটা মানে কমন কোশ্চেন সবাই পাবে, ঠিক আছে? ওইগুলো না পড়ে যে এগুলো আমাদের সময় দেওয়া লাভ আছে, এটা তো শুধু খালি ডিজিটালের মধ্যে কাজে লাগে। আপনি এসি সার্কিট, ডিসি সার্কিট, পাওয়ার সিস্টেম সব ক্ষেত্রে কাজে লাগে। তাহলে যেটা একটা সিস্টেম নিয়ে আপনি করে থাকলে হবে? বুঝতে হবে যে ইলেকট্রনিক্স করতে মানে ডিসি লাগতেছে না, তাহলে আপনি ওইগুলো তাকে সময় দিতে হবে, দেখো বুঝে আসছে কথা? আচ্ছা, রেকটিফায়ারটা হয়ে গেল, মানে টেনশন নাই। আর রেকটিফায়ারের সাথে অসিলেটরটা মনে করে পড়াই দিব, হ্যাঁ? জি স্যার, অসিলেটরটা খালি সূত্র আর কিছু না। 2-3টা সূত্র আছে, এই সূত্রগুলো মুখস্থ করলে পাবেন। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েটর সার্কিটটা কেমন? মানে তাহলে ক্যাপাসিটরটা কোথায় থাকবে বলেন তো? ক্যাপাসিটরটা থাকবে হচ্ছে আপনার সিরিজে, মাইনাস এটা প্লাস, ইনপুট ভোল্টেজ, ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এটা দেখেন আর এটা দেখলাম আমরা। তাহলে ইন্ডিকেটরের ক্ষেত্রে মনে রাখবেন, ইন্ডিকেটরের ক্ষেত্রে সি মানে ফিডব্যাকে, ইন্ডিকেটরের ক্ষেত্রে সি ফিডব্যাকে, যে যেভাবে মনে রাখতে পারেন। ইন্ডিকেটর
মানে সি ফিডব্যাকে। মনে করেন ইন্ডিকেটর মানে কি একটা চার্জ সঞ্চয়, যা ধরেন, ঠিক আছে, মানে সঞ্চয় করা। ইন্ডিকেটর মানে কিন্তু এক ধরনের সমষ্টি। এই যে ইন্ডিকেটরের যে প্রতীকটা আসছে না, এটা কোন জায়গা থেকে আসছে জানেন? সামেশন আছে না, সামেশন, সামেশনের এই যে এস, এই এসটারে বড় করে লিখছে, বুঝতে পারছেন? এটা ইন্ডিকেটর মানে যোগ করা, যোগ। আর ক্যাপাসিটর মানে কি? চার্জ সঞ্চয় করবে, যেহেতু সঞ্চয় যুগ, তার মানে ক্যাপাসিটরটা ফিডব্যাকটা হচ্ছে ফিডব্যাকে থাকে। ক্যাপাসিটর এটা মনে রাখার জন্য বলছি, এটা কোনো নট কোনো কি। আর সামেশনের এসটা বড় করে লেখা, সেটাই হচ্ছে কি ইন্ডিকেটর সাইন। বুঝে আসছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখন এটা থেকে তাহলে এটা জিরো ভোল্টেজ মানে কত? এটা জিরো ভোল্টেজ। তাহলে এখন যদি আপনি দেখাও দেন, এটা আচ্ছা বি ইনপুট, তাহলে কি লেখা যায়? এটা এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে কি লেখা যায় বলেন? C ইনটু dBi মাইনাস কত? 0 ভাগ কত? dt ইকুয়াল 0 থেকে যাচ্ছে, তাহলে 0 মাইনাস v0 ভাগ কত? 8। দেখেন এটা c এর জন্য কিন্তু এই ডিফারেন্সিয়েশন ফরম্যাট আসছে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি লিখতে পারি? C ইনটু dBi ডিভাইডেড বাই dt ইকুয়াল টু মাইনাস v0 ভাগ কত? 8। তাহলে দেখেন v0 ইকুয়াল টু মাইনাস rc dBi ডিভাইডেড বাই কত? dt। তাহলে দেখেন এটা তো কনস্ট্যান্ট, তাহলে v0 প্রপোর্শনাল কি লেখা যাচ্ছে? bi ডিভাইডেড বাই dt না? তাহলে যে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশনের সাথে কি, মানে ডিফারেন্সিয়েশনের সাথে সমানুপাতিক। এজন্য এটার নাম হচ্ছে কি ডিফারেন্সিয়েটর সার্কিট। মানে যে অপারেশনাল এমপ্লিফায়ারের ইনপুট ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ডিফারেন্সিয়েশনের সাথে সমানুপাতিক, তাকে বলা হয় কি ডিফারেন্সিয়েটর সার্কিট। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিটের আউটপুট সমীকরণ, ঠিক আছে? ইজ ইকুয়াল টু মাইনাস RC dBi ডিভাইডেড বাই কত? dt। মাইনাসটা কিসের জন্য আসছে? ওই যে মানে নন ইনভার্টিং এর মধ্যে সাপ্লাই এর জন্য, ঠিক আছে? নন ইনভার্টিং এর মধ্যে সাপ্লাই এর জন্য কি আসছে? মাইনাস। এখন এটা যদি মাইনাস সাপ্লাই দিতাম তাহলে কি আসতো? সেটা প্লাস চলে আসতো। বুঝে আসছে কথা? তুলে নিয়ে এতটুকু ওঠা। লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা, আরেকটা ম্যাথ করব ডিফারেন্সিয়েটরের। এটা কিন্তু মানে চিত্র দেওয়া নাই, বুঝছেন? মানে ওই জাস্ট খালি ওই যে আগের মতো করে লিখে নেন, একটা ডিফারেন্স আপনার কোশ্চেনটা লিখে নিতে পারেন। একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের আর এত সি এত, ঠিক আছে? যদি ইনপুট ভোল্টেজ 1.25 টি এত ভোল্ট হয়, তাহলে আউটপুট ভোল্টেজ কত? ওই আগেরটার মতো আছে, চিত্র দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে।
খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। আপনারা এও করছেন, ঠিক আছে, এই যে কি করে নাও, আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু নির্ণয় করছেন এসি সার্কিটে। এরকম গ্রাফের আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু নির্ণয় করছেন না? জি স্যার। এই ক্ষেত্রে কি করতে হয়েছে আপনাদের? ঢাল নির্ণয় করতে। হ্যাঁ, ঢাল নির্ণয় করতে। ডাল ডাল কিসে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ওয়েভটার সমীকরণ নির্ণয় করতে লাগছে, ঠিক আছে। ওয়েভটা কি করা লাগছে? ওয়েভের এই সমীকরণ। ওয়েভটা আছে, এই ওয়েভ, এইটা আমি এই ওয়েভ দিলাম, এটা যদি এই ওয়েভ যে থাকবে ব্যাপারটা এরকম না। এটা শর্ট ওয়েভ থাকতে পারে, ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকতে পারে, একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ থাকতে পারে, আর একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকতে পারে। কথা বুঝেন নাই? এই ক্ষেত্রে এটা আমাদের ত্রিভুজে দিছে। তাহলে এখন কথা হচ্ছে এটার যে এই যে ইনপুট যেটা আছে, এই ইনপুটের আগে আপনার সমীকরণটা জানা রাখবেন, আর সেটা আপনার বের করতে হবে। আমার কথা কি মানে বুঝতে পারতেছেন কথা, না বুঝেন না? দেখেন, আমি যদি এটার আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমরা এটার মানে যে এটা কোন ধরনের সার্কিট, যেহেতু মানে ফিডব্যাকের রেজিস্ট্যান্স, তার মানে ডিফারেন্সিয়েটর সার্কিট। ডিফারেন্সিয়েটর। তাহলে ডিফারেন্সিয়েটর সার্কিটের আউটপুট ভোল্টেজের সমীকরণ কি? মাইনাস RC ইনটু কত? ডিবি ভাগ কত? ডিটি। কি বলেন, এটা কি না? এখন দেখেন এই দুইটা তো আমি জানি না, এই দুইটা কত আগে যদি আমরা এখানে যদি আগে থেকে একটু দেখে নিই, এখানে যদি আমরা এইভাবে করে নিই, RC আর গুণ করে নিলাম, আর কত আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু C কত 0.5 2 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 6, গুণ করলে কত আসে এটা? 1 মিলি। 1 মিলি। 1 মিলি মানে 10 টু দি পাওয়ার ইনভার্স 3। কি বলেন, এটা কিন্তু একক কিন্তু সেকেন্ড, জানেন কি না? এটা রেজিস্ট্যান্স আর প্যালার গুণ করলে কিন্তু সেকেন্ড হয়ে যায়, জানেন এটা? এটা এক ধরনের টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, RC সার্কিটের টাইম কনস্ট্যান্ট এটা। আচ্ছা, তাহলে আমরা এই উপাংশটা পাই গেছি। এখন দেখেন এই ইনপুট ভোল্টেজটাকে আমি জানি, না। এই ইনপুট ভোল্টেজের সমীকরণটা আপনার মানে ইনপুট ভোল্টেজ কোনটা? এইটা আছে। তাহলে এটা মানে এটা থেকে কি আমাদের মানে ইনপুট ভোল্টেজের সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখেন ইনপুট ভোল্টেজের সমীকরণটা যদি আমরা বের করতে চাই, বুঝেন, তাহলে এটা কিন্তু মিলি সেকেন্ড আছে, মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা ভোল্টেজ অবশ্যই আছে, এটা হচ্ছে 4 ভোল্ট, অ্যামপ্লিটিউড দেওয়া আছে 4। তাহলে আমি যদি এই সমীকরণটা বের করতে চাই, তাহলে এটা একটা এতটুকু গেছে, তাহলে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে এটা কত লেখা যায় বলেন তো? মানে এটা মানে আমরা মানে y ইকুয়াল টু কি জানি? mx প্লাস কি c। এটা তো মূল বিন্দু দেয়া গেছে, তার মানে এটা শূন্য। তাহলে এনে কি মানে এটা b মানে কি, y মানে হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ, আর m মানে কি একটা ডাল। তাহলে ডাল মানে কি, মানে এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে কি তার ভূমি। ডাল মানে কি tan থিটা, tan এর লম্ব ভাগ কত? ভূমি। তাহলে লম্ব আছে কত বলেন? লম্ব আছে কত? 4, আর ভূমি আছে কত বলেন? মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3, বুঝলেন নাই? যেহেতু মিলি আছে, তাহলে কত হয় এটা দেখেন তো? তাহলে এটা আমরা লিখতে পারি 2000t। এই এটা কতটুকু সময়ের মধ্যে পাইছি? 0 থেকে t এর ভ্যালুটা কতর মধ্যে? 2 এর মধ্যে না? কি বলেন, এটার মধ্যে কি না? এত মিলি সেকেন্ড না? 0 থেকে কত? এই যে t এর ভ্যালুটা কত? 0 থেকে 2 এর মধ্যে। তাই 0 থেকে 2 এর মধ্যে এটা কি আছে? t। তাহলে এটা কি t আসবে না? এই তো। তাহলে b আর x এর জায়গা কি t, আর এটা তো 0ই। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই সমীকরণটা কি লিখতে পারি? 2000t। তাহলে 2000t কতটুকু লিমিটের মধ্যে? 0 থেকে t। এটা কিন্তু বোঝানোর জন্য লিখলাম, আমরা লিখতে হবে না। কথা কি ক্লিয়ার? তাহলে এতটুকু, তাহলে আমার এতটুকু পর্যন্ত কিন্তু নিতে হবে, কারণ এই এর থেকে এতটুকু পর্যন্ত কিন্তু এক সাইকেল, এরপরে এইভাবেই বৃদ্ধি হয়। আমার এক সাইকেলের হিসাব হলে বাকিটা এমনি হিসাব হয়ে যাবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমার এই পর্যন্ত পাইলাম,
তাহলে আবার আবার আরেকটা টাইম আছে না, আরেকটা টাইম কত আছে বলেন, 2 থেকে কতটুকু সময়ের মধ্যে, 4 4 পর্যন্ত, এত মিলি সেকেন্ড। তাহলে এত মিলি সেকেন্ডের মধ্যে তো আমার আরেকটা সমীকরণ বের হবে। তাহলে ধরে নিলাম এটা সমীকরণটা কি, y mx প্লাস কি c, y mx প্লাস c। তাহলে বলেন এটার ডাল কত, এটার ডাল কি এটা না, এটাই কি না, তাহলে এটার ডালটা হচ্ছে মাইনাস 2000t। মাইনাস কেন বলেন, কারণ এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2 আছে, মানে ডিসটেন্সটা কত আছে, 2 আছে। তাহলে তো এটা নিচের দিকে আসছে, তার মানে সেটা কি, মানে নেগেটিভ স্লোপ। ঠিক আছে, যেহেতু নেগেটিভ এজন্য দিয়ে দিলাম নেগেটিভ। না প্লাস কি আছে, সি আছে না, কি বলেন আছে কি না? তাহলে এটা কোন বিন্দু দেয়া যাইতেছে, এই যে একটা সরল রেখাটা আছে, এটা কোন বিন্দু দেয়া যাইতেছে, 40 মানে x এর মানে এটা কি 40 বিন্দু না? জি স্যার। দেখেন এটা কত লেখা যায়, 4 ইনটু 0 বিন্দু দেয়া যাচ্ছে। তাহলে 4 ইনটু 0 যদি বসায় দেই তাহলে কত লেখা যায়, এটা তো y কত 0 মাইনাস কত 2000, আর এই t এর ভ্যালু কত বলেন, t এর ভ্যালু কত 4 না? জি 4 না, মানে 4 into 10 inverse 3 জি স্যার। প্লাস কত c, তাহলে দেখেন তো c কত আসে, সি আসে স্যার 8 স্যার। কত আসে 8 নাকি? জি স্যার। তাহলে c হচ্ছে 8। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো বলেন, 8 মাইনাস 2000t। এই যে আমার তো মেইন সমীকরণ তো এটাই, জি c এর মান পাইছি, c এর মান এটা বসাই দেই, যেহেতু প্লাস আসছে তাহলে প্লাসটা সামনে রাখি, তাহলে 8 মাইনাস 2000। এইটা হচ্ছে আপনাদের মনে মাথায় রাখা, এটা আপনাদের বের করতে হবে। আমার কথা বুঝেন নাই মনে হয়, হ্যাঁ কিছু বুঝেন নাই না, আপনি এসি সার্কিটই বুঝেন নাই। এসি সার্কিট এটা করানোর কথা, এসি সার্কিটের এই যে গ্রাফটা, এই যে এটা সমীকরণটা যা আছে এসি সার্কিটে করানোর কথা। কথা ক্লিয়ার? এখন এটা যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নাই, তাহলে আপনাদের এসি সার্কিটে পুরোটা ফিরে যেতে হবে। আমি এর পরে দেব যথেষ্ট। আর এটা হচ্ছে আপনারা যে জ্যামিতি সরল রেখা করতেছেন, তো প্রথমে এখান থেকে এই পর্যন্ত সরল রেখাটা বের করলেন, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত সরল রেখাটা বের করলেন, তাহলে আমার এক সাইকেল হয়ে গেছে। আপনারা তো সবসময় শিখে আসছেন এরকম সাইন ওয়েভ শিখে আসছেন, তাই না? এতে দিন শেষ, ঠিক আছে, তাহলে দিন শেষ এখন। কথা বলছেন, আপনার পরীক্ষার মধ্যে যাইবেন, গিয়ে দেখবেন যে এরকম একটা গ্রাফ দিয়ে বসে আছে, একটু এই দিক বরাবর গেছে, এনে গেছে, আবার নামছে, নামে আবার আইছে, আবার নামছে। এখন আপনার বলছে এটা আরএমএস ভ্যালু নির্ণয় করেন, কি করবেন, পারবেন? কথা বলেন, পারলে বলেন, না পারলে বলেন পারবো না। পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা কি, এটা করবেন কিভাবে বলেন, হ্যাঁ আবার বলে করতে হবে, কেমনে করবেন সেটা তো বলতে হবে, করতে হবে তো সেটা আমরা নিজেরাও জানতেছি, তাই না? কিন্তু করবেন কিভাবে, আপনি এই যে নিজে গেছে না, এইটা আপনাদের এরকম দেওয়া থাকবে, এই পর্যন্ত দেওয়া থাকলো মনে করেন 2, এনে দেওয়া থাকলো মনে করেন 4, এনে দেওয়া থাকলো মনে করেন 6, এনে দেওয়া থাকলো মনে করেন 8, এনে দেওয়া থাকলো মনে করেন 10, ঠিক আছে, আর এনে একটা ভ্যালু দেওয়া থাকলো আমাদের 10 ভোল্ট ধরেন। এখন আপনাকে বলছি এটার আরএমএস ভ্যালু নির্ণয় করেন। এগুলো ভ্যালু দেওয়া হবে না স্যার, হ্যাঁ এই যে এগুলো এগুলো বলতে নিচের মান দিয়ে এগুলো ভ্যালু কানের নিচে দিব মানে এগুলো কোনো ভ্যালু হয় না বন্ধ কোন জায়গা, এগুলো ভ্যালু কত, এটা এর থেকে এই পর্যন্ত কত 10 না, 10 আবার এর থেকে এই পর্যন্ত কত 10 না, জি এরকম ভ্যালু দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে মনে করেন 8, ঠিক আছে, এনে দেওয়া থাকবে মনে করেন 6, এটা 0, বুঝা যায় কথা? এই ডট ডটের ভ্যালু দেওয়া থাকবে নাকি, ডট ডট তো আমি বোঝানোর জন্য লিখলাম না না ওইটাই বলে স্যার, আমি বলছি এগুলোর ভ্যালু দিয়ে সেটা। এই এখন আপনাকে কাজ করতে হবে, এটা সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কত আছে 10, ওকে, এনে আবার নেগেটিভ স্লোপ, তখন এখান থেকে এই পর্যন্ত সমীকরণ নির্ণয় করতে হবে, আবার এটা তো আছেই, এবার এর থেকে এই পর্যন্ত এটা সমীকরণ নির্ণয় করতে হবে, করেন না এরকম তো হাজার হাজার গুণ। এইটাই হচ্ছে যে এটা সিস্টেম, যেটা এই যে সমীকরণ আপনি বের করবেন কিভাবে, বের করার সিস্টেম হচ্ছে এই যে প্রসেস, মানে y mx c, যেটা বুঝেন সরল রেখা, আগে একটা সার্চ দিবেন সরল রেখা, মানে ইউটিউবে
দেখবেন যে সিএসসি এর এক বুয়েটের এক ভাইয়া সুন্দর করে ক্লাস নেয়, মানে প্রায় 30-35টা লেকচার আছে, সবগুলো লেকচারকে বাংলা করে লিখতে দেখবে। বলেন 2000 টাকা না, তাহলে 2000 ইনটু 10 টু দি পাওয়ার +3 গুণ করলে কত হয়? -2 কি না? -2। কি বলেন? -2 থাকে না? জি স্যার। -2 ভোল্ট। এটা কতটুকু লিমিটের মধ্যে বের হইছে? 0 t 2 মিলি সেকেন্ডের মধ্যে বের হইছে। কি বলেন? ওকে, এখন এটা বসাবো। তাহলে এটা বসালে এটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্টের মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। এরপরে আছে কি -2000 t। তাহলে মাইনাসটা কি সামনে চলে আসবে? তাহলে মাইনাস আর এর মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এর 2000 আর 10 টু দি পাওয়ার +3 মিলে কত হয়ে যাবে? 2 হবে কিনা? তাহলে 2 ভোল্ট। এটা কতটুকুর মধ্যে বের হইছে? 2 t 4 মিলি সেকেন্ডের মধ্যে বের হইছে। কি বলেন? হইছে কিনা? তাহলে এনার্জি ভোল্টেজগুলো বের হইছে ওয়ান কাইন্ড অফ কি ডিসি ভোল্টেজ। তাহলে গ্রাফটা কি রকম হবে? তাহলে গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা কি ভোল্টেজে বের হবে, আর এটা হচ্ছে টি কিসে আছে? মিলি সেকেন্ডে। তাহলে কেমনে? -2 ভোল্ট। তাহলে যখন আপনি এটা দিচ্ছেন মানে 0 থেকে, তাহলে আপনি এটা টাইমটা বের করে নেন, তাহলে এটা 2, এটা 4 ধরে নিলাম। ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় 0 থেকে 2 পর্যন্ত কি বের হলো? -2 ভোল্ট। এই যে এটা হচ্ছে -2 ভোল্ট। ঠিক আছে? আবার 2 থেকে 4 এর মধ্যে কি বের হলো? +2 ভোল্ট। +2 ভোল্ট। এটাই তার আউটপুট হবে। বুঝে আসছে কথা না আসে নাই? এখন এটা আমরা এক সাইকেল দেখাইলাম, তো পরবর্তী সাইকেলটা যদি দেখাইতে চাই সেম। এই তো, তাহলে এটা মানে 2 4, এটা 6, এটা কত? 2 সাইকেল দেখাই দিলাম। ওটা না পারলে মুখস্থ করে নিন, আল্লাহ নাম নিয়ে। ইকুয়াল টু যেটা ক্যাপাসিটরের মতো দেয়া যাচ্ছে, তাহলে I ইকুয়াল টু কি লেখা যায়? C ইনটু dV ভাগ কত dt। এটাই সমীকরণ কিনা? ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের সমীকরণ কি এটা কিনা? I ইকুয়াল টু C ইনটু dV ভাগ কত dt। এখন আমাদের কি ভোল্টেজটা লাগবে? C তো আপনি জানেন 200 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এখন আপনি কি লাগবে বলেন? এই ভোল্টেজ, এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের সমীকরণটা লাগবে না? কি বলেন না? এটা ছাড়া করতে পারবেন? তাহলে এই সমীকরণটা কি? এটা এইভাবে লিখবেন। দেখেন এটা টাইমগুলো স্লট বাই স্লট আকারে লিখতে হবে। দেখেন আমাদের এটা কি আমরা কতটুকু থেকে কতটুকু নিলে আপনি করতে পারবেন? আপনি এতটুকু আগে নিতে হবে, এতটুকু একটা নেন। আবার এই জায়গা থেকে এর থেকে এই পর্যন্ত সমীকরণ নির্ণয় করা লাগে, ভালো করে বুঝেন। তাহলে এর থেকে এই পর্যন্ত সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে y ইকুয়াল টু আমরা কি জানি? অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। দেখেন এটা যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা 0 0 বিন্দু না, তাহলে এই c এর মান কত? 0। এখন আমার এই y বলতে কি? এটা b, বুঝছেন? y বলতে হচ্ছে b, আর x বলতে হচ্ছে কি? t। কারণ আমরা তো x y আপেক্ষিক, কিন্তু এটা তো আর x y নাই, ভোল্টেজ আর সময়। ওই অক্ষ কথা কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই m কত? m হচ্ছে কি? লম্ব ভাগ ভূমি। m হচ্ছে কি? অ্যাকচুয়ালি tan থিটা। m ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি? লম্ব ভাগ ভূমি। তাহলে দেখেন এটা হচ্ছে কি? তার লম্ব। তাহলে লম্ব কত আছে? 50, আর ভূমি কত আছে? 1। কথা কি বুঝতে পারছেন? আর এই x এর জায়গায় কি লিখবেন? t। তাহলে b ইকুয়াল টু কত লেখা যাচ্ছে? 50t। তাহলে এই 50টি আপনি পাইতেছেন কতটুকু সময়ের মধ্যে পাইতেছেন? 0 থেকে 1 এর মধ্যে। একটা স্লট পাই গেল। দেখেন আরেকটা স্লট আপনি কোন জায়গা থেকে নিতে পারেন? এখান থেকে এই পর্যন্ত নিতে পারেন। দেখেন তো একটাই কিনা? একই সরলরেখা। একই সরলরেখা না? তাহলে আপনি এখান থেকে এই পর্যন্ত, আগেরটা দেখেন এই পর্যন্ত বসছিলাম, কারণ এখান থেকে আগে আরেকটা ভাগ হয়ে গেছিল, যার জন্য এখন এই পর্যন্ত নির্ণয় করা যায় কথা, এই পর্যন্ত নির্ণয় করা কি সেম একই কথা। তাহলে দেখেন এটা কিন্তু স্লপটা মাইনাস হবে, আমরা বুঝে গেছি। স্লপটা মাইনাস হবে এটা আমরা বুঝে গেছি, কারণ কি এটা নিচের দিকে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে এখন এটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটা স্লপটা কত? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এতটুকু স্লপ যেটা, এতটুকু স্লপ কিন্তু সেম। তাহলে এখন আমরা সমীকরণটা কি জানি? y ইকুয়াল টু কত? mx প্লাস কত c।
তাহলে একটা জিনিস, এটা সমান কি বি আর এম সমান কি লেখা যায়, এটা মাইনাস, কারণ স্লোপ নেগেটিভ, তাই লম্ব বাদ ভূমি, তাহলে লম্ব কতটুকু আছে 50, আর ভূমি কতটুকু আছে দেখেন, 2 থেকে 1 বাদ দিলে কত হয়, এক 1 হয় না, এক। 1 হয় কি না, ওয়ান তাহলে তাহলে স্লোপটা কত 1। তাহলে এই x এর জায়গায় কি লিখতে পারি t, আর এর মতো c তো আছে, c এর মান কি আমি জানি না। জানি না। এখন দেখেন এটা এই যে একটা আছে, তাহলে অ্যাকচুয়ালি কি b ইকুয়াল টু কত মাইনাস 50 ইনটু t প্লাস কত c, এটা কোন বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে না, কি বলেন, তাহলে এই বিন্দুটা কত অ্যাকচুয়ালি 2,0 না, জি বিন্দুটা কত 2,0, y এর কত না মান নাই, তাহলে এখন যদি এই 2,0, তাহলে b এর ভ্যালু কত আছে, b কত 0, 0 তো মাইনাস 50, আর t এর ভ্যালু কত আছে বলেন 2 প্লাস কত c না, তাহলে c এর ভ্যালুটা কত আসলো বলেন 100 কিনা, 100 আমার কথা বুঝেন নাই না, এই আপনি বুঝছেন, 60 প্লাস 100 এই বোঝা গেছে এই পিছনে ভাই বুঝছেন, আসলে কিন্তু ইজিলি কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ইজি। তাহলে দেখেন c এর ভ্যালু পাওয়া গেছে, তাহলে c এর ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে এটা সমীকরণ হয়ে যাবে না, কত পাইছেন 100, আর ওইটা তো মাইনাস আছে তাই না, তাহলে মাইনাস কত 50, এটা কতটুকু সময়ের মধ্যে পাইছেন বলেন তো, 1 থেকে 3 1 থেকে কতটুকু সময়ের মধ্যে 3 এর মধ্যে, বুঝতে পারছেন, এই তো একটা স্লোপ হয়ে গেছে, তাহলে আমার তো পুরো সাইকেলটা তো কমপ্লিট করতে হবে, তাহলে আরেকটা কি এখানে এই পর্যন্ত আছে, তাহলে এইটা স্লোপ কি পজিটিভ, যেহেতু উপরের দিকে উঠতেছে এটা কি স্লোপ কি পজিটিভ হয়ে গেল, তাহলে সেই পজিটিভ স্লোপটা কত বলেন তো, তাহলে এটা সমীকরণটা কি হবে y mx প্লাস কত c, y কত mx প্লাস কত c, তাহলে এটা সমান b, আর এটা সমান কত লেখা যায় দেখেন লম্ব বাদ ভূমি, এটা কত মাইনাস কত 50 না, কি বলেন, আচ্ছা, আর কত আছে, এর থেকে এই পর্যন্ত কতটুকু আছে 1 1, তাহলে 4 minus কত, এটা কি 50 লেখা যায় কিনা, জি 50 ইনটু t প্লাস কত c, কি বলেন, তাহলে এটা কত বিন্দু দিয়ে গেছে বলেন তো, মানে 4 এবং 0 বিন্দু দিয়ে গেছে না, জি লেখাটা কি 4 এবং 0 বিন্দু দিয়ে গেছে কিনা, তাহলে এই এটার মান কত, b এর মান 4, সরি b এর মান কত 0, 0 b এর মান 0, আর এটা কত হবে 50 50 ইনটু কত 4 4 প্লাস কত c, তাহলে c এর ভ্যালুটা কত বলেন মাইনাস 200 মাইনাস 200, জি স্যার তাহলে এর সমীকরণটা কত পাইলেন মাইনাস, আচ্ছা এটা প্লাসটা আগে লেখা নেই, 50 টি মাইনাস কত 200, এটা কতটুকু সময়ের মধ্যে পাইছেন 3 to 3 4 থেকে 4 এর মধ্যে, কি বলেন বুঝছেন কিনা বলেন, তাহলে এরপরে আর কোনো কিছু আছে না, এরপরে কত 0, এটা কি আদারওয়াইজ, এছাড়া যেগুলো আছে সবগুলাই কি 0 আদারওয়াইজ, আর বাকি যে সময় থাকে কোনো কিছু আছে এখানে আর নাই, যেহেতু নাই তাহলে আদারওয়াইজ কত 0, এটা তার ইনপুট সমীকরণ মানে ভোল্টেজ, মানে এই ভোল্টেজের সমীকরণটা ফাইনাল। দেখেন এটা কিন্তু বইয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করে নাই, এটা আপনার মাথায় রেখে কাজ করতে হবে, এটা যদি দেওয়া থাকতো তাহলে তো মাশাআল্লাহ ইজি হয়ে গেছে, যেহেতু দেওয়া নাই আগে এটার সমীকরণগুলো বের করে তারপরে এখন আপনি কি করবেন, এই সমীকরণ অনুযায়ী আপনি এখন সলিউশন করবেন, তাহলে এখন আপনাকে নির্ণয় করতে হবে কি কারেন্ট, নির্ণয় করতে হবে কি, তাহলে কারেন্টের সমীকরণ কি জানেন, যেহেতু এটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে c dv ভাগ কত dt, c dv ভাগ কত dt, এখন আপনি মান বসাবেন, তাহলে মানটা বসাবেন কিভাবে দেখেন, তাহলে i ইকুয়াল টু সরাসরি আপনি লিখতে পারবেন, এই c এর মান কত 200 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন তাহলে এটা মানে 50 সামনে চলে আসবে, 50 তাহলে 50 ইনটু 10 টু দি মানে 200 ইনটু 10 টু দি পাওয়ার 6 কত আসে, অথবা এটা আপনি 0. এইভাবে লিখতে পারেন, মানে 200 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাই না 0.01 আসে ইনটু এনে কত থাকে 50, জি স্যার কি বলেন এনে 50 থাকে না, এটা কতটুকু সময়ের মধ্যে 0 t 1 এর মধ্যে, তাই না, ওকে এটা লেখার পরে বর্তিতে লিখতে পারবেন, এরপর এটা করলে কত হবে বলেন তো, ডিফারেন্সিয়েশন করলে এটা 0, আর এটা করলে কত মাইনাস 50, কি বলেন জি স্যার মাইনাস 50 টা, জি তাহলে মাইনাস 50, এটা কতটুকু সময়ের মধ্যে 1 t 3 এর ভিতরে নাকি, জি ওকে, এরপরে এটা ডিফারেন্সিয়েশন করেন, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 50, তাহলে 50 কতটুকুর মধ্যে 3 t 4 এর মধ্যে, তাই না,
এর পরেরটা কত 0 আদারওয়াইজ কত 0 এখন ওপেন করে দেন এটা ইচ্ছা করলে আপনারা কিন্তু আইটিউ লিখতে পারেন মানে সময় সাপেক্ষে কিন্তু বের হচ্ছে ঠিক আছে সময় সাপেক্ষে কত আসে এটা দেখেন তো দেখেন এটার সাথে এটা গুণ করলে 10 মিলি এম্পিয়ার আচ্ছা এম্পিয়ারটা না এম্পিয়ার লিখতে হবে আগেটা তো ভোল্টেজ তাহলে এটা কি 10 মিলি এম্পিয়ার মাইনাস 10 মিলি এম্পিয়ার তারপরে কত হয় তারপর আবার 10 আবার 10 মিলি এম্পিয়ার তারপরে 0 তাহলে এটা কতটুকু সময়ের মধ্যে 0 থেকে t 1 আর এটা কতটুকু সময়ের মধ্যে 1 থেকে t 3 আর এটা কতটুকু সময়ের মধ্যে 3 থেকে t 4 এর মধ্যে আর আদারওয়াইজ কত হয় এটা না লিখলে কিন্তু হবে বুঝছেন স্যার আদারওয়াইজ ওই লাইনটা না লিখলেও হবে সমস্যা নেই এরপরে তো নাই মানে আর গেল না ঠিক আছে বুঝতে পারছেন এই যে দেখেন এখন আপনি এটা পাইছেন না এখন আপনি এটাকে মানে গ্রাফের মাধ্যমে দেখাবেন আমার কিন্তু মানে অ্যাকচুয়ালি ওয়্যারটাই চাইছে ঠিক আছে ওয়্যারটাই বের করতে বলছে তাহলে এখন এটাকে যদি সবগুলা কি 10 তাহলে আপনি যদি ওয়্যারটা বের করেন তাহলে আগে ওয়্যারটা বের করার জন্য আপনি আগে এই দিক দিয়ে টাইম সেটআপ করে নেন এই দিক দিয়ে কি সেটআপ করে নেবেন কারেন্ট এককটা দেখায় দেন মিলি এম্পিয়ার এককটা কিসে আছে মিলি এম্পিয়ারে আছে আর এখানে এককটা কিসে আছে সেকেন্ড আছে তাহলে যখন আপনি কত পাইছেন কত 0 থেকে তাহলে এই টাইমটা সেটআপ করেন এটা 1 এটা 2 এটা 3 এরপরে কতটুকু আছে উপর পর্যন্ত সমান সমান ভাবে ভাগ করে নিয়ে নেয় ওকে এখন দেখেন 0 থেকে 1 এর মধ্যে কত পাইতেছেন 10 এই যে 10 দেখাই দেন আবার দেখেন মানে 1 থেকে 3 এর মধ্যে এটা কত পাইতেছেন -10 এতটুকুর মধ্যে তাহলে এটা হচ্ছে কি -10 আবার 3 থেকে 4 এর মধ্যে কত পাইতেছেন 10 এই যে 10 এইটাই হচ্ছে आंसर আর আদারওয়াইজ কোনো কিছু নাই বুঝতে পারছেন না পারেন নাই কোন কোশ্চেন কি কঠিন না মোটামুটি ইজি আছে আসলে ইজি এক দুবার করলে মানে এটা আসলে মূলত যে ওয়্যারটা ক্যালকুলেশন করার জন্য কিন্তু এই ম্যাথটা আমি করাইলাম আর কি হ্যাঁ তুলে রাখা যেহেতু এটা ভোল্টেজ ক্যালকুলেট দেখেন এদিকে ক্যালকুলেট ঠিক আছে যেহেতু এটা ভোল্টেজ তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি বের হবে Vrms বের হবে তাহলে Vrms ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রুট মিন স্কয়ার ভ্যালু এই রুট দিলাম রুট ঠিক আছে রুট মিন স্কয়ার ভ্যালু ঠিক আছে তাহলে রুট দিলাম মিন মানে কি গড় করা তাহলে গড় যদি করতে চাই পুরো সাইকেলটাতে কি করতে হবে গড় করতে হবে মানে যোগ করে ভাগ করতে হবে যোগ করে ভাগ করতে হবে যোগ করার ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন ঠিক আছে ইন্টিগ্রেশন যোগ করব তাহলে যোগ করব কতটুকু এখান থেকে এই পর্যন্ত যোগ করব 0 থেকে ঠিক আছে তার মানে কত দ্বারা ভাগ করতে হবে এটা 4 দ্বারা 4 দ্বারা ভাগ করতে হবে তাহলে রুট করলাম তার মানে মিন মানে 4 দ্বারা ভাগ করলাম মিন এরপরে স্কয়ার হলো কাকে স্কয়ার করব এই ভোল্টেজকে স্কয়ার করব এই এটা হচ্ছে এটা সংক্ষিপ্ত ফরম্যাট রুট মিন স্কয়ার ভ্যালু তাহলে এর মানে এটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত গেছে 0 থেকে 4 পর্যন্ত 0 থেকে 4 পর্যন্ত এই এখন আপনি এই জিনিসটাকে সুন্দর করে লিখবেন এই রুট দিলাম ওকে তাহলে এখন আপনি ভাগ করে নেন 0 থেকে 1 এর মধ্যে তাহলে 1/4 দ্বারা তো সম্পূর্ণটা ভাগ করবই কি বলেন তাহলে 1 থেকে আমি তো 0 থেকে 4 পর্যন্ত যেতে হবে তাহলে 0 থেকে 1 পর্যন্ত গেলাম কত পাইলাম 50টি dt ওকে প্লাস আবার 1 থেকে কতটুকু পর্যন্ত পাইলাম 3 পর্যন্ত কত পাইলাম 100 মাইনাস 50টি এর dt তো আছে আবার কত পাইলাম প্লাস 3 থেকে 4 পর্যন্ত দেখেন আমার 0 থেকে 4 পর্যন্ত কিন্তু আমি চলে গেছি এর মধ্যে কতটুকু পাইলাম বলেন 50টি মাইনাস 200 50টি ইনটু কত dt এই প্রত্যেকটার মধ্যে কি আছে বলেন এই প্রত্যেকটার মধ্যে কি আছে স্কয়ার আছে কথা কি ক্লিয়ার তাহলে এটা যেহেতু আসলাম তাহলে এখানে কি ব্র্যাকেট দ্বারা কি করতে হবে এখানে এই বন্ধনী দ্বারা কি আটকায় দিতে হবে কথা কি ক্লিয়ার এইটাই হচ্ছে এখন দেখবেন এটা ক্যালকুলেটরে দিলে এক লাইনে চলে আসবে ঠিক আছে এইটাই হচ্ছে কি Vrms ভ্যালু বুঝতে পারছেন তাহলে মানে এভারেজ ভ্যালুটা কি হবে শুধু এই রুটটা বাদ দিতে এই রুটটা বাদ যাবে
বাদ দিলেই হয়ে যাবে। আর এই স্কয়ার গুলো আছে, স্কয়ার গেল, আচ্ছা। এই তো শেষ, এভারেজ ভ্যালু হয়ে গেছে। আচ্ছা, তাহলে মানে এটা তো একটা ভ্যালু বের হবে। ধরেন আপনারা একটা করে নিয়ে যত আসে, এরপরে কি লিখতে পারবো আমরা, বি এভারেজ। এই বি এভারেজের আরেকটা নাম হচ্ছে কি বলেন তো, বিডিসি। এটা জানেন কি না? এভারেজের এভারেজ মানে কি ডিসি। তাহলে এটা তো আপনারা বের করতে পারবেন, সেটা কি 1/t মানে 0 থেকে পূর্ণ সাইকেলটা ইনটু কত বি ইনটু কত ডিটি। আমি লিখলাম না, আপনারা ওটা করে নেবেন। তাহলে এটা কি হয়ে গেল, এটা তো এভারেজ ভ্যালু হইল, এভারেজ ভ্যালু হইল, এটা কি ভ্যালু হইল, এভারেজ ভ্যালু। এখন এটার মধ্যে আরেকটা ভ্যালু আছে কি, ফর্ম ফ্যাক্টর। কি আছে বলেন? ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর। এই ফর্ম ফ্যাক্টরকে কিন্তু আমরা এফ এর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এই ফর্ম ফ্যাক্টর হচ্ছে, যেহেতু এটা ভোল্টেজ, তাহলে এখানে লিখবো বি আরএমএস ভ্যালু, আর নিচে কি আসবে, বি এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু মানে কি, ওয়ান কাইন্ড অফ ডিসি ভ্যালু। এটা হচ্ছে কি ফর্ম ফ্যাক্টর। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা আরেকটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। ক্রেস্ট ফ্যাক্টর। এই ক্রেস্ট ফ্যাক্টর মানে হচ্ছে, আপনারা এটা আরেকটা না জানেন, ক্রেস্ট মানে সর্বোচ্চ, চূড়া, পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর, ঠিক আছে? এটাকে আমরা প্রকাশ করি সি এর দ্বারা। ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর অনেক বইয়ের মধ্যে অ্যামপ্লিটিউড ফ্যাক্টর, এটাকে এ দ্বারা প্রকাশ করছে কিছু কিছু বইয়ে। তাহলে এই ক্রেস্ট ফ্যাক্টর হচ্ছে মানে সর্বোচ্চ মান, ঠিক আছে? তাহলে বি এর ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই কি বলেন, বি ডিসি, ঠিক আছে? ডিসি না আরএমএস ভ্যালু, ডিসি ভ্যালু। কথা কি বুঝতে পারছেন না পারেন? তাহলে এটা হচ্ছে কি ক্রেস্ট ফ্যাক্টর। আর একটা আছে কি রিপল ফ্যাক্টর, ঠিক আছে? রিপল ফ্যাক্টর এটা আরএমএস ভ্যালু না, আরএমএস ভ্যালু। আচ্ছা, তাহলে মানে একটা হচ্ছে কি ফর্ম ফ্যাক্টর, আর একটা হচ্ছে কি ক্রেস্ট ফ্যাক্টর, এটা হচ্ছে রিপল ফ্যাক্টর, আর একটা হচ্ছে কি রিপল ফ্যাক্টর। এই রিপল ফ্যাক্টরটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে? মানে এসি কম্পোনেন্ট, এসি কম্পোনেন্টের ভ্যালু, আর একটা হচ্ছে কি ডিসি কম্পোনেন্টের ভ্যালু। ভ্যালুর মানের অনুপাতকে বলা হয় কি রিপল ফর্ম ফ্যাক্টর। ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে বিডিসি, বুঝছেন? আপনারা এটা অবশ্যই করেন নাই, এটা হচ্ছে আমরা এটা দেখাই দিই। এটা মনে করেন একটা সমকোণী ত্রিভুজ, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে কি আরএমএস ভ্যালু, বুঝছেন? আর এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে কি ডিসি ভ্যালু, বুঝতে পারছেন? এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে এসি ভ্যালু। এখন যদি আপনি এটা যদি ক্যালকুলেশন করতে চান, তাহলে কেমনে লেখা যায় বলেন? বি এসি সমান আমরা এটা লিখতে পারি, বি আরএমএস স্কয়ার মাইনাস কত, বিডিসি স্কয়ার। কথা কি বুঝতে পারছেন না পারেন না? এইটাকে বলতেছি আমরা, মানে এটা বোঝানোর জন্য লিখলাম এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট। তাহলে এটা সমান রিপল ফ্যাক্টর ইকুয়াল টু বি এসি ডিভাইডেড বাই কত লেখা যাবে, বিডিসি। এখন এটা সমান আপনি কোনটা লিখতে পারেন, এটা লিখতে পারেন না, লিখতে পারেন। এটা যখন লিখবেন, লেখা যখন করবেন, তখন এটা এরকম চলে আসবে, ফর্ম ফ্যাক্টর স্কয়ার মাইনাস হচ্ছে 1। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ দেখেন, এটা যদি আপনি এটা যদি লেখেন, তাহলে আই বি আরএমএস, নিচে কি থাকবে, বিডিসি। দেখেন তো, বি আরএমএস বিডিসি স্কয়ার থাকবে, আবার বিডিসি কাটা যাবে, তখন সেটা থাকবে কি 1। এজন্য আপনার কি লেখা যাবে, রিপল ফ্যাক্টর ইকুয়াল টু ফর্ম ফ্যাক্টর স্কয়ার মাইনাস কত, 1। বুঝে আসছে কথা না বুঝেন নাই? বুঝো নাই? আপনারা কিন্তু এইগুলো কিন্তু এসএস সার্কিটে পড়ানোর কথা। আর এই পুরো সিস্টেমটা কিন্তু আমরা এভাবে কাজ করব। জাস্ট খালি এই যে একটা ওয়েভ থাকবে, ওয়েভের ক্যালকুলেশনটা করে আরএমএস আর এভারেজ বের করব, বের করে কিন্তু এই যে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। হ্যাঁ, রেক্টিফায়ার। তাহলে এই ফর্মুলাগুলো মানে দেখে আসেন, ঠিক আছে? আমি কালকে নেক্সট তো ক্লাস তো অবশ্যই ভালো করে করাবো, এগুলো দেখাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়েভের ক্যালকুলেশনটা করে তারপরে কিন্তু এগুলো যে ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর,
আর একটা আরো আছে মানে আরো অনেক ফ্যাক্টর আছে মানে হারমোনিক ফ্যাক্টর টিএসটি আছে, হারমোনিক ফ্যাক্টর একটা আছে, তারপরে হচ্ছে টিএসজি মানে টোটাল হারমোনিক্স ডিসটরশন এটা একটা ফ্যাক্টর আছে, তারপরে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর আছে, ঠিক আছে, আর তারপরে টিইউএফ আছে, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, ঠিক আছে, এগুলো আমরা দেখাবো আর কি নেক্সট। এই সবগুলো মানে জাস্ট খালি ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলাগুলো মানে মাথায় থাকলে খালি বসায় দিবেন। দেখেন আপনারা কিন্তু রিপল ফ্যাক্টর কিন্তু এই ওয়েভের কিন্তু যদি আপনাকে চান ভালো করে বুঝেন যে এই ওয়েভটা একটা রিপল ফ্যাক্টর বের করা, তাহলে কি করবেন? তাহলে স্যার আপনি আরএমএস প্রথমে করা লাগবে। কি করা লাগতেছে বলেন? আরএমএস গুলো আর এভারেজ গুলো বের করা লাগতেছে। বের করার পরে কি ফর্ম ফ্যাক্টর বের করে নেন, বের করে বসায় দিলে কি রিপল ফ্যাক্টর হয়ে গেছে, মানে f স্কয়ার মাইনাস কত 1। আসলে কিন্তু ইজি, কিন্তু আমরা ওইভাবে মানে কিন্তু কেউ যদি দেয় যে এটা রিপল ফ্যাক্টর বের করে, এই নিম্নে ওয়েভটি রিপল ফ্যাক্টর নির্ণয় করো, তাহলে কি মানে খুব কঠিন? তাহলে এই ফার্স্টে এটা বের করবেন, বের করে আরএমএস ভ্যালুটা বের করবেন, ঠিক আছে, তারপরে কি জিসি ভ্যালুটা বের করবেন, বের করে এই সমীকরণে ফর্ম ফ্যাক্টর বের করবেন, বের করে বসায় দিবেন, শেষ। এই আসে বেশি হয়ে গেছে স্যার। এডিএম এসিএম সিএম আর ইন জিবি into 20 log 10 সিএম আর এটা কি আছে স্লিভ রেট mass divided by টু পাই এই সূত্রগুলো একটু লিখে নেন, ঠিক আছে, ওগুলো কাজে লাগবে। স্যার ওটা পিক ভোল্টেজ ভিপিকে, হ্যাঁ 2 পাই ভিপিকে পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ, পিক আউটপুট ভোল্টেজ, ওই যে আপনাদের মানে আউটপুট মানে ভোল্টেজ গুলো বের করছে না, জি স্যার, হ্যাঁ এটা আসলে এসি সার্কিটে কাজ করে আর কি সবগুলো। পিক বলতে কি ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম। আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম মানটা। স্লিভ রেট এটা একটা মানে কনস্ট্যান্ট ভ্যালু 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে। স্লিভ রেটের একটা কনস্ট্যান্ট ভ্যালু 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এটা আপনার স্লিভ রেটের একটা হচ্ছে ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এটা একটু লেখা নেন। আর জিডব্লিউবি হচ্ছে ইউনিটি মানে গেইন, জিবিডব্লিউ, হ্যাঁ জিডব্লিউ এটা একটা গেইন, ঠিক আছে, গেইন ব্যান্ডউইথ, গেইন ব্যান্ডউইথ। গেইন ব্যান্ডউইথ, এটা হচ্ছে গেইন ব্যান্ডউইথ। ভুল লিখছি এটা। এটা হচ্ছে গেইন ব্যান্ডউইথ ইকুয়াল টু হচ্ছে এসইএল ইনটু হচ্ছে এফ। এটা হচ্ছে এসইএল। মানে এই কিছু জিনিস আছে এগুলো মানে পড়ানোর মধ্যে আছে আর কি। নেক্সট ডে মনে করে দিয়ে মানে একটু প্র্যাকটিস করে আসেন।
সূত্রগুলো আমি মানে যেটা ম্যাথ আছে করাই দেবো না, হ্যাঁ। সি কমন মোড রিজেকশন রেশিও খুব ইম্পর্টেন্ট, আপনারা যারা ইলেকট্রনিক্সে আছেন মোট রিজেকশন কইলেন কমন মোড রিজেকশন রেশিও নাম শুনছেন কিনা, বুঝছেন না? দেখছি। কিন্তু এটা ম্যাথ আছে, কিন্তু দেখবেন আমার বইয়ের লাস্টের দিকে ম্যাথ আছে অনেকগুলো।